আসসালামু আলাইকুম বন্ধুরা। তোমাদের সাথে আজকে তোমাদের এইচএসসি বাংলা প্রথম পত্রের ওয়ান শট এমসিকিউ পর্বে 52 দিনগুলো নিয়ে কথা বলবো। তোমরা সবাই বলছিলে অন্যান্য ভিডিওগুলোর কমেন্টে যে ভাই 52 দিনগুলো কবে আসতেছে। তো এই হচ্ছে 52 দিনগুলো। তো চলো আমরা শুরু করছি। ভাষা সৈনিকদের শহীদ হওয়ার খবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে পেয়েছিলেন? আচ্ছা, আমরা কোয়েশ্চেনে যাওয়ার আগে কিছু জিনিস একটু পেছন থেকে জেনে আসলে তোমাদের জন্য বেশি ভালো হবে। আসো ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই তোমাদেরকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রকৃতপক্ষে 52 দিনগুলো নামে কোনো লেখা লেখেননি। উনার এরকম কোনো লেখা নাই যেটার হেডলাইন উনি দিয়েছেন 52 দিনগুলো, নাই। আচ্ছা, তাহলে উনি কি লিখছিলেন? উনি লিখছিলেন অসমাপ্ত আত্মজীবনী। অসমাপ্ত আত্মজীবনী। মজার ব্যাপার হলো এই অসমাপ্ত আত্মজীবনী এই নামটাও উনি দেননি, বঙ্গবন্ধুর মেয়ে দিছে এই নাম। প্রধানমন্ত্রীর ভূমিকা লিখছে আর বঙ্গবন্ধুর আরেক মেয়ে শেখ রেহানা উনি নামকরণ করছেন। আচ্ছা, এখন অসমাপ্ত আত্মজীবনী এই নাম বা কেন আসলো? তাহলে আরেকটু পেছনে যাওয়া লাগবে। বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী এই নামেও কোনো কিছুর শিরোনাম করে যাননি। উনি লিখছেন ওনার আত্মজীবনী, বাট হেডলাইন উনি করে যাননি এই বইয়ের। তাহলে ঘটনা কি? ঘটনাটা আরেকটু পিছনে। কোথায় এটা? ঘটনা হলো 1966 সালের 6 দফার পরে 1969 সালের ফেব্রুয়ারি পর্যন্ত, 22 ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের অস্থিতিশীল একটা সিচুয়েশন, বুঝতেই পারো। 66-এর 6 দফা পরবর্তী আন্দোলনের সময় বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করা হয় এবং এই যাত্রায় উনি একটা লম্বা সময় জেলে কাটাইছেন। বঙ্গবন্ধু সব মিলে জেলে কাটাইছেন অনেক অনেক লম্বা সময়। তোমাদেরকে ইতিপূর্বে অন্যান্য ক্লাসগুলোতে ভাই এই জিনিসগুলো নিয়ে হয়তো কথা বলেছি। বঙ্গবন্ধুর জেল জীবন কত বছরের? 4682 দিন। 4682 দিন সব মিলে বঙ্গবন্ধু জেলে ছিলেন। তার মধ্যে 7 দিন জেলে ছিলেন হচ্ছে ব্রিটিশ পিরিয়ডে 1938 সালে, আর বাকি 4675 দিন উনি জেল খাটছেন পাকিস্তান পিরিয়ডে। এই জায়গাগুলোতে বোঝার চেষ্টা করো। 1947 সালে পাকিস্তান হয়েছে আর 1971 সালে বাংলাদেশ হয়েছে। মাঝখানে কম বেশি 24 বছরের জার্নি। এখন 4682 দিন বা 4675 দিনই ধরো, এই 7 দিন ব্রিটিশ পিরিয়ড এটা বাদ দিয়েই ধরো। তুমি যদি এখন এটাকে দিন মাসে যদি হিসাব করো আর কি, যদি কনভার্ট করো, তাহলে দেখবা এটা 12 বছর 8 মাস অলমোস্ট। তাহলে কম বেশি 13 বছর, 24 বছরের মধ্যে বঙ্গবন্ধু কম বেশি 13 বছর জেলে ছিলেন। বুঝতে পারছো অপরাধ কি? বিরাট অপরাধ, তার অনেক বড় অপরাধ। সেটা কি? সেটা হচ্ছে উনি পূর্ব পাকিস্তান তৎকালীন আর এখন যেটা বাংলাদেশ, এখানকার মানুষের পক্ষে কথা বলছেন। এটাই তার অপরাধ। কারণ বঙ্গবন্ধুর বিরুদ্ধে যত মামলা ছিল, একটাও তো ব্যক্তিগত মামলা না কারো, তাই না? যে উনি কারো জমি দখল করছেন, কারো মাথায় বাড়ি দিছেন, কারোর সাথে কোনো কিছু নিয়ে ঝামেলা হয়েছে, ব্যক্তিগত দ্বন্দ্ব না, সবগুলো রাষ্ট্রীয় মামলা। বঙ্গবন্ধুর একটা সাক্ষাৎকারে দেখবা উনি বলছেন যে আমার সবচেয়ে বড় দুর্বলতা এবং আমার সবচেয়ে বড় শক্তি, আমি জনগণকে ভালোবাসি। এটাই। একজন বাইরের সাংবাদিক বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করছে যে আপনার সব থেকে বড় শক্তি কি? বলছে আমি তাদেরকে খুব ভালোবাসি, আমি আমার দেশের মানুষকে ভালোবাসি। আপনার সবচেয়ে বড় দুর্বলতা কি? আমি আমার দেশের মানুষকে খুব বেশি ভালোবাসি। তো এই দুর্বলতা এবং শক্তি দুটোই ছিল দেশের মানুষ। এগুলো ইতিহাস ভাইয়া, এগুলো উল্টানোর কোনো কিছু নাই। তো এই 47 থেকে 71 এই পিরিয়ডে বঙ্গবন্ধুর অপরাধ ছিল যে এই পাশের মানুষের, অর্থাৎ পাকিস্তানের দুই অংশ, পূর্ব পাকিস্তানের মানুষের পক্ষে কথা বলেছেন, এদেশের মানুষের আলটিমেটলি স্বাধীনতা চাইছেন, এই জন্য তারা জেলে ঢুকাই দেওয়া হয়েছে। বারবার কথা বললেই জেল, কথা বললেই জেল, কথা বললেই জেল। এমনও হয়েছে পুলিশ এসে বলছে যে আমরা বারবার আপনার নিতে বিরক্ত লাগে, আমরাও চাই না স্যার আপনারা এইভাবে আইসা হেনস্থা করতে। তো বঙ্গবন্ধু বলছেন কি আর করা। তো একবার পুলিশ অ্যারেস্ট করতে আসছে, শেখ মুজিবুর রহমান ভাত খাইতে বসছেন, বলছে আপনারা বসেন, আমি খাওয়া দাওয়া করে নিই। তো পুলিশও বলছে সমস্যা নেই, আমরা ওয়েট করি, আপনি খাওয়া দাওয়া করেন, তারপরে আপনাকে আমরা অ্যারেস্ট করবো। এই একটা অবস্থা ছিল তার। তো এই জিনিসগুলো এটা তোমাদের জানা উচিত। হ্যাঁ, তো বঙ্গবন্ধুর এই দীর্ঘ জেল জীবনের মধ্যে এটা একটা লং টার্ম পিরিয়ড ওনার জেল খাটার। তো এই সময়টায় বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন, ঢাকা সেন্ট্রাল জেলে, এবং তিনি বন্দী ছিলেন হচ্ছে ঢাকা সেনানিবাসে, দুই জায়গায় মিলে ছিলেন 66-র 6 দফা আন্দোলনের পর থেকে। তাকে যখন জেলে ঢুকাই দেওয়া হলো, এরপরে 1967 সাল থেকে 1968 সালের জানুয়ারি পর্যন্ত, এটা একটা মানে সময় আছে এখানে। এই জায়গাটা একটু খুব সূক্ষ্ম, হ্যাঁ, কঠিন। এই জায়গাটা একটু ভালো মতো বুঝবা, এখানে একটু সময়ের মারপ্যাচ আছে।
এখন না বুঝলে এটা পরে আবার ভেজাল হবে। ৬৬-র ৬ দফা আন্দোলন থেকে শুরু করে ৬৯-এর গণ অভ্যুত্থানে আগরতলা মামলা প্রত্যাহার এবং তাতে সবার মুক্তি, তার মাঝখানে ৬৭ থেকে ৬৮ এই টাইমটাতে মূলত তিনি এই বইটা লিখছেন। এখন এই বইটাতে লিখি বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব, যাকে বঙ্গবন্ধু রেণু বলে ডাকতেন, উনি বলছেন যে তুমি এক কাজ করো, তুমি তোমার নিজের জীবনটা লিখো। তো বঙ্গবন্ধু বললেন, আমি এমন বড় মানুষ হয়েছি যে আমার জীবনী আমি লিখতে হবে, আমার জীবনী মানুষ পড়বে। তো ওনার স্ত্রী বললেন, না এত বললো না, তুমি লেখো, তোমাকে কিছু খাতা দিচ্ছি। তো কিছু খাতা ওনাকে প্রোভাইড করা হলে উনি ওনার নিজের জীবনী লেখা শুরু করলেন। এখন কেউ যদি নিজের জীবনে নিজে লিখে, সেটাকে বলা হয় আত্মজীবনী। ধরো আমার জীবনে তুমি লিখছো, এটা শুধু জীবনী। আর ধরো আমার জীবনে আমি নিজেই লিখছি, এটাকে বলে আত্মজীবনী। ইংলিশে এটাকে বলা হয় অটোবায়োগ্রাফি। তো বঙ্গবন্ধু তার নিজের জীবনে লেখা শুরু করলেন। এখন জীবনে লেখা শুরু করলেন কত সাল থেকে? ওনার পূর্বপুরুষের বংশ পরিচয় সমস্ত কিছু দিয়ে, তারপর ওনার জন্ম, এইভাবে উনি শুরু করলেন। তাহলে আমরা যদি সময় ধরে বলি আর কি, তাহলে সময়টা হচ্ছে এরকম, বঙ্গবন্ধুর জন্ম হয়েছে যে বছর, সেখান থেকে তুমি হিসাব করো, 1920 সাল থেকে তুমি হিসাব করতে থাকো, তাই না? এখন যদি হিসাবটা এইভাবে আগাইতে থাকো, ওনার জন্ম, বংশ পরিচয়, শৈশব, এভাবে আস্তে 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 1955 সাল পর্যন্ত ওনার লাইফে কি কি হয়েছে এই জিনিসগুলোর বিবরণ উনি লিখছেন। লেখার পরে ওনাকে এই 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 জায়গায় একটু তাকাও, 68 সালের জানুয়ারিতে যখন আগরতলা ষড়যন্ত্র ফাঁস হয়ে যায়, এটা পাকিস্তানিদের চোখে ষড়যন্ত্র, আগরতলা ষড়যন্ত্র মামলা বলে, আমরা বলি আগরতলা পরিকল্পনা। যখন আগরতলা পরিকল্পনা ফাঁস হয়ে গেল, তখন শেখ মুজিবুর রহমানকে ঢাকা জেল থেকে বের করে নিয়ে এসে রাখা হলো ঢাকা সেনানিবাসে। এই জায়গাটা একটু বোঝা লাগবে। মৌলানা ভাসানী কাকমারি সম্মেলনে বলছিলেন, যদি আমাদের সাথে তোমাদের যে সম্পর্ক এখন যেভাবে চালাচ্ছ পশ্চিম পাকিস্তানিদেরকে, এভাবেই যদি চলতে থাকে, এই শোষণ নিপীড়ন নির্যাতন যদি অব্যাহত থাকে, তাহলে তোমাদেরকে আমরা আসসালামু আলাইকুম জানাতে বাধ্য হব, মানে বিদায়, টাটা, সংসার হবে না, ডিভোর্স। বোঝা গেছে? তো এর পরবর্তীতে আমরা আস্তে আস্তে মূলত আমরা বুঝে যাই ভাষা আন্দোলনের সময়ই যে তাদের সাথে আমাদের হবে না আলটিমেটলি, এবং হলোও না। আর ভাসানী তো সালাম দিয়ে দিছে বহু আগে, এইভাবে হইলে আসসালামু আলাইকুম, অর্থাৎ তোমাদের সাথে আমাদের আর চলবে না। তো বঙ্গবন্ধু 60-এর দশকের গোড়া থেকেই চাচ্ছিলেন যে আমরা কিভাবে আলাদা হইতে পারি, স্বাধীন হইতে পারি। হ্যাঁ, যদি অ্যাটলিস্ট পুরোপুরি স্বাধীন নাও হওয়া যায়, ডিরেক্ট সরাসরি স্টেপ বাই স্টেপ কিভাবে যাওয়া যায়, ওই স্টেপগুলোই ছিল 66-র 6 দফা। 6 দফা পড়লেই দেখবা ওখানে অটো স্বাধীনতা ছিল। 6 দফা যদি বহাল হইতো এবং এরা যদি মোটামুটি 4-5 বছর তোমার হচ্ছে সাস্টেইন করতো, আমরা অটো স্বাধীন হয়ে যেতাম, ঠেকাইতে পারতো না কেউ। এই জন্য তারা 6 দফা মানে নাই। এদিকে 1962 সালে চীনের সাথে ভারতের যুদ্ধ হয়ে গেল, আর তার মাঝখানে বঙ্গবন্ধু ভারতের সরকারের কাছে সাহায্য চাইলেন যে আমরা আলাদা হয়ে যাব, সামরিক অভ্যুত্থান ঘটায় স্বাধীনতার ঘোষণা দিয়ে দিব, দিলে পশ্চিম পাকিস্তানের আমাদের উপরে হামলা করতে চাইবে, খুবই স্বাভাবিক। বুঝতে পারো না মনে হয়, একটা রাষ্ট্রের একটা অংশ আলাদা হতে চাইছে, তো রাষ্ট্রের যে কমান্ড তারা কি করবে, সেটাকে এক করে রাখতে চাইবে না, যে পশ্চিম পাকিস্তানের আমাদের উপরে সামরিক একটা ইন্টারভেনশন করবে। সেক্ষেত্রে ভারত যদি আমাদেরকে হেল্প করে, তাহলে আর কোনো সমস্যা নাই। কিরকম হেল্প? ভারতের আকাশসীমা ভারত নিষিদ্ধ করে দিবে, তারা বিমান নিয়ে আসতে পারবে না। ভারতের জলসীমা ভারত নিষিদ্ধ করে দিবে, তারা জাহাজ নিয়ে আসতে পারবে না। স্থলসীমা তো নিষিদ্ধ মনে করো, অটো। তাহলে আমাদের এখানে যারা পশ্চিম পাকিস্তানিরা থাকবে, তাদেরকে যদি আমরা আটকায়া একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জিম্মি করে স্বাধীনতার ঘোষণা দিয়ে রাখতে পারি, তাহলে আমরা স্বাধীন। এটাই মূলত আগরতলা পরিকল্পনা। বঙ্গবন্ধু ভারত সরকারের কেন্দ্রীয় কমান্ডের কাছে হেল্প চাইছিলেন। এখন সরাসরি তখন দিল্লি রিচ করা যাচ্ছিল না, তাদের যে প্রদেশ আছে আগরতলা, মানে ত্রিপুরা প্রদেশ, ত্রিপুরা রাজধানী আগরতলা, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার পাশে আগরতলা শহর, ওখানে বঙ্গবন্ধুর প্রতিনিধি পাঠায় আলোচনা চাইছেন, তাদের সাথে কথাবার্তা বলছেন 2-3 বার, এমন ঘটনা ঘটছে। এটা সত্য ঘটনা, এটা মিথ্যা না। তো এটা ফাঁস হয়ে যায়। ফাঁস হয়ে যায় কখন? 68 সালের জানুয়ারি মাসের শুরুর দিকে। তখন বঙ্গবন্ধু অলরেডি জেলে। ওই যে 6 দফা মামলা, এই পুরা টাইমটাই তো জেল। আর বইটা লিখছে এই টাইমে, বুঝতে পারছো? তো তখন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু জেলে, যখন আগরতলা মামলা ফাঁস হয়ে যায়। এখন বঙ্গবন্ধু যখন 66-র 6 দফার পরবর্তী সময়ে জেলে ছিল, পাকিস্তানিদের টার্গেট ছিল তাকে জেলে কিভাবে আরো বড় মামলায় ফাঁসানো যায়, কিভাবে তারা হয় চিরদিন জেলে বন্দি রাখা যায়, অথবা ফাঁসি টাসি দিয়ে যদি মেরে ফেলা যায়, তাহলে রাস্তা পরিষ্কার হয়ে গেল, তাদের আর কোনো ঝামেলা নাই। ওই সময় ফাঁস হয়ে গেল আগরতলা পরিকল্পনা। পুরা এদের মনে করো যে এরা বাটে পাওয়া গেল। বাটে পাওয়া গেল এই অর্থে যে আগরতলা মামলায় যে অভিযোগটা, দেশ ভাঙে ফেলা,
বা রাষ্ট্রকে আলাদা করে ফেলা, এটা তো রাষ্ট্রদ্রোহিতা। তো রাষ্ট্রদ্রোহিতা যদি হয়, এটার একটাই তো শাস্তি, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। বাটে পাইলো, বাটে পায় বলে তাহলে এক কাজ করো, এই আগে যেসব মামলা ছিল এখান থেকে তাদেরকে মুক্তি দাও, শেখ মুজিবকে মুক্তি দাও, দিয়ে আগরতলা মামলায় তাকে অ্যারেস্ট দেখাই দাও। আগরতলা মামলায় অ্যারেস্ট দেখাই দিলে এটা হচ্ছে সেনা আইনে বিচার করা যাবে, এটা রাষ্ট্রদ্রোহিতা। সেনা আইনগুলো ট্রাইব্যুনাল খুব দ্রুত হয়, দ্রুত বিচার করে দ্রুত ঝুলাই দিব, ঝামেলা শেষ, মামলা লিশমিশ। তখন এই যে 1968 সালের জানুয়ারির মামলা কখন দায়ের হয়েছে এটার একদম এক্সাক্ট ডেট কোথাও নাই, বলা হয় প্রথম সপ্তাহ। তো জানুয়ারি 18 তারিখ বঙ্গবন্ধুকে ঢাকার যে নাজিমউদ্দিন রোডের যে জেলখানা চকবাজারের, এখান থেকে মুক্তি দেওয়া হয়, মুক্তি না বলতে জামিন দেওয়া হয়, দিয়ে তাকে আবার এখান থেকে গ্রেফতার করা হয়, জেল গেট থেকে গ্রেফতার করে তাকে নিয়ে যাওয়া হয় সেনানিবাসে। বুঝছো, ঢাকার সেনানিবাসে নিয়ে বন্দি করা হয়। তো এই যে 1968 সালের জানুয়ারিতে তাকে ঢাকা জেল থেকে বের করে সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। 68 সালের জানুয়ারি থেকে 69 সালের ফেব্রুয়ারি, দেখো 1968 সালের কোন মাস থেকে, জানুয়ারি থেকে 1969 সালের ফেব্রুয়ারি, এই সময়টা বঙ্গবন্ধু জেলে বন্দি ছিলেন না, ঢাকা জেলে ছিলেন না, উনি ছিলেন সেনানিবাসে বন্দি। কারণ তখন আগরতলা মামলার বিচার চলছিল তার বিরুদ্ধে, সার্জন জহুরুল হক সহ উনি বন্দি ছিলেন। ওই যে সার্জন জহুরুল হককে গুলি করে মেরে ফেলা হলো 69-এর গণঅভ্যুত্থানের আন্দোলনের সময়, ওই সময়টার কথা বলছি আমি। তো বঙ্গবন্ধুকে যখন ঢাকা জেল থেকে বের করে সেনানিবাসে নিয়ে যাওয়া হইলো, তো এরপর থেকে বঙ্গবন্ধু এই যে এই সময়টা যতদিন তিনি সেনানিবাসে বন্দী ছিলেন, তখন আর লেখালেখি করেন নাই। লেখালেখি করছেন তিনি ঢাকা জেলে বন্দী থাকা অবস্থায়। এই জন্যই বলছি 67 থেকে 68 জানুয়ারি আগরতলা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আগ পর্যন্ত, গ্রেফতার দেখাইছে কখন, ঢাকা জেল থেকে, ওখান থেকে ছেড়ে দিছে, জামিন দিছে, দিয়ে জেল গেট থেকে আবার অ্যারেস্ট করছে, তুমি আগরতলা মামলায় এবার গ্রেফতার। ওই জেল গেটে আগরতলা মামলায় গ্রেফতারের আগ পর্যন্ত উনি যে ঢাকা জেলে বন্দী ছিলেন, এই সময়টাই তিনি অসমাপ্ত আত্মজীবনী বলতে আমরা এখন যে বইটাকে চিনি, এটা উনি লিখছেন। বুঝছো, এই জন্য এই যে 55 সাল পর্যন্ত তার জীবনের ঘটনা উনি লিখতে পারছিলেন, পরে যখন সেনানিবাসে এসে বন্দী হলেন তারপর আর তিনি লেখেন নাই। এই জন্য আমরা আর এর পরের ঘটনা পাই না। যদিও উনি চাইলে যতদিন সেনানিবাস থেকে তো মুক্তি পাইছিলেন হচ্ছে 1969 সালের 22 ফেব্রুয়ারি, তাই না? 23 ফেব্রুয়ারি তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। 22 ফেব্রুয়ারি পর্যন্তই উনি ঘটনা হয়তো লিখতে পারতেন চাইলে, বা ইনি চান্স তিনি লেখেননি। তাহলে পুরো বিষয়টা আশা করি তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পারছি। যদি এটাকে আমি রিক্যাপ করি, তাহলে বঙ্গবন্ধু 66 থেকে 69 পর্যন্ত লম্বা সময় জেলে ছিলেন। ওই সময়টা 67 থেকে 68 এই টাইমে উনি এই বইটা লিখছেন। 68 জানুয়ারিতে আগরতলা মামলার গ্রেফতার দেখানোর আগ পর্যন্ত হচ্ছে তার এই বইটা লেখার সময়। এরপরে 68 জানুয়ারি থেকে 69 ফেব্রুয়ারি পর্যন্ত উনি বন্দী ছিলেন ঢাকা সেনানিবাসে আগরতলা মামলায়, সেনা আইনে তার বিচার চলতেছিল। ওই সময় তিনি আর লিখেননি, এবং এই বইতে তার বংশ কি বলে পরিচয় থেকে শুরু করে, পূর্বপুরুষের বিবরণ থেকে শুরু করে, ওনার জন্ম থেকে 1955 সাল পর্যন্ত তার লাইফে কি কি ঘটছে এগুলোর বিবরণ আমরা পাই। এরপরের বিবরণগুলো আর নাই। এরপরে বঙ্গবন্ধু দেশ স্বাধীনের পরেও আর লিখেননি, বা আগরতলা মামলা থেকে মুক্ত হয়ে যাওয়ার পরে উনি আর লিখেননি। এই জন্য 55 সাল পর্যন্ত গিয়েই লেখাটা অসমাপ্ত অবস্থায় রয়ে গেছে। উনি নিজের কোনো নামকরণ করে যাননি। পরবর্তীতে বাংলাদেশ সরকার যখন 2009-এ, এখন বর্তমান সরকার যখন ক্ষমতায় আসে, তারা ওই খাতাগুলো উদ্ধার করে এবং এগুলোকে বই আকারে প্রকাশ করার হচ্ছে তারা উদ্যোগ গ্রহণ করে, এবং বই আকারে এটা মার্কেটে আসে 2012 সালে। তখন এই বইয়ের নামকরণ করা হয় অসমাপ্ত আত্মজীবনী। যেহেতু এটা পুরোপুরি সমাপ্ত আত্মজীবনী না, তার জন্য এটার নাম হলো অসমাপ্ত আত্মজীবনী। বুঝতে পারছো? এছাড়া বঙ্গবন্ধুর আরো বই আছে, কারাগার রোজনামচা, এই সময়ের বিবরণী, এটা প্যারালাল লিখছেন। তারপরে তোমার হচ্ছে আরেকটা বই আছে, আমার কিছু কথা, আমার দেখা নয়া চীন, এই বইগুলো ওনার লেখা। তো আশা করি এই বইটা কখন লিখছেন, কোন প্রেক্ষাপটে, কিভাবে, এই জিনিসগুলো সম্পর্কে তোমাদেরকে ভাইয়া মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিতে পারছি। এটা নিয়ে হয়তো আর কোনো ঝামেলা হওয়ার কথা না। এই জন্যই বলছিলাম যে 52 দিনগুলো এই শিরোনামে বঙ্গবন্ধু কিছু লিখেননি, এমনকি এই নামটা বঙ্গবন্ধু দিয়ে যাননি। এবার কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? উনি লিখছেন খালি, হেডলাইন করে যাওয়ার, কমপ্লিট করে যাওয়ার সময় উনি পাননি বা করেননি। আর এখন 52 দিনগুলো কিভাবে হলো তাহলে? এই অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে যেহেতু 20 সাল থেকে 55 সাল পর্যন্ত ঘটনার স্থান পাইছে, তাহলে এখানে 1952 সাল পরে কি পরে না? পরে।
1952 সালের ভাষা আন্দোলনের সময় শেখ মুজিবুর রহমান কোথায় ছিলেন, তার কি কি অবজারভেশন, তার কি কি এক্সপেরিয়েন্স, এই সমস্ত কিছুর যে বিবরণটা আছে ওই জায়গাটাই এই অসমাপ্ত আত্মজীবনী থেকে পিক করে তোমার বইতে দেওয়া হয়েছে। দ্যাটস ইট, আর কিছু না। তুমি যদি অসমাপ্ত আত্মজীবনী পড়ো, তোমার ওই 52 দিনগুলোতে তুমি যা যা পড়ো ওটা হুবহু এই বইতে তাই পাবা। এটা মূলত এই বই থেকে নেওয়া। তাহলে চলো আমরা শুরু করি। 2012 সালে ইউপিএল অ্যাডমিশন এই পরীক্ষার প্রশ্নটা দিয়ে দিতে পারে, তোমরা মাথায় রেখে দিও। ইউপিএল, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ওরা এই বইটাকে প্রকাশ করে। ওকে ভাইয়া, তাহলে একটু খেয়াল করো। আমরা এবার প্রশ্নের দিকে যাই। আরো যখন যেখানে যে সম্পূরক ইনফরমেশনগুলো আসবে ভাইয়া চেষ্টা করবো তোমাদেরকে দিয়ে দেওয়ার। ভাষা সৈনিকদের শহীদ হওয়ার খবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে পেয়েছিলেন? সিপাহীদের মাধ্যমে, প্রহরীদের সহায়তায়, রেডিও শুনে, বন্দীদের কাছ থেকে। বঙ্গবন্ধু যেহেতু জেলে ছিলেন ওই সময়টায়, এবং জেলে ছিলেন তো বটে, তাকে নিয়ে যাওয়া হয়েছিল ঢাকা জেল থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছিল ফরিদপুর জেলে। ফরিদপুর জেলে নিয়ে যাওয়ার কারণ কি, যে নেতা যদি ঢাকা থাকে, 32 বছর বয়সী তরুণ তেজি নেতা, বহু ছেলেবেলা তাকে পছন্দ করে, ফলো করে, তারা নেতার কাছে আসবে, তার কাছ থেকে হচ্ছে নিবে, পরামর্শ নিবে, যুক্তি নিবে, তারপরে তারা মোটিভেশন নিবে, এবং তাহলে আন্দোলন চাঙ্গা হবে। এই জন্য আন্দোলনকে স্থিমিত করার একটা বড় বুদ্ধি কি, বড় বুদ্ধি হলো তুমি যদি এই কর্মীদেরকে নেতার কাছ থেকে সরাই দিতে পারো, এটা খুব ইফেক্টিভ হয়। ওই কারণে তারা সরাই দেওয়া হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু যদিও তাকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু উনি সিপাহীদের মাধ্যমে একটা সময় এই খবরটা পাইছিলেন যে ভাষা সৈনিক যারা, তাদের অনেকেই শহীদ হয়েছেন এবং তাদের উপরে গুলি চলছে, ইত্যাদি ইত্যাদি। বুঝতে পারছো? ফরিদপুর জেলে উনি তখন বন্দী ছিলেন। এরপরে আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল? নুরুল আমিনের কোন বৈশিষ্ট্যের কারণে বঙ্গবন্ধুর মন্তব্য করেছেন একগুঁয়েমি, নির্বুদ্ধিতা, বিচার বুদ্ধিহীনতা, অদূরদর্শিতা? উত্তরটা হবে অদূরদর্শিতা, তাই না? তো এখন অদূরদর্শিতাটা কি আর আমলাতন্ত্র কি, দুটো জিনিস একটু বুঝো। আমলা শব্দের অর্থ হচ্ছে, যদি স্বাভাবিক কথা এক কথায় যদি বলি আর কি, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী। আর যদি আরেকটু ক্লিয়ারিফাই করি, তাহলে সরকারের বিসিএস এর প্রশাসন ক্যাডারের অফিসার যারা, মূলত তাদেরকে আমলা বলা হয়। অন্যান্য ক্যাডারের লোকজন আমলা। আলটিমেটলি যারা সরকারের হচ্ছে তোমার পলিসি মেক করে আর কি, যারা নীতি নির্ধারক, সোজা কথায় যদি বলি, তাদেরকে আমলা বলা হয় বা ব্যুরোক্রেট বলা হয়। আর আমলাদের কাজ করার যে সিস্টেম বা পদ্ধতি, এটাকে বলা হয় আমলাতন্ত্র। তোমরা জানো তন্ত্র শব্দের অর্থ হচ্ছে সিস্টেম, তন্ত্র মানে হচ্ছে সিস্টেম। তো আমলাতন্ত্র মানে আমলাদের কাজ করার পদ্ধতি। এখন এই কথাটার প্রায়োগিক জায়গাটা হচ্ছে সমস্ত আমলা এবং তাদের কার্যাবলী, সমস্ত আমলাদেরকে একসাথে আমলাতন্ত্র বলে বা তাদের কাজকে আমলাতন্ত্র বলে। এখন আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল? নুরুল আমিনের কোন বৈশিষ্ট্যের কারণে বঙ্গবন্ধুর মন্তব্য করেছেন? তার আগে নুরুল আমিনকে চিনতে হবে। এই কুলাঙ্গারে চিনে আসো। দেখো আমাদের ইতিহাস যদি আলোচনা করো আর কি, বাঙালির ইতিহাস তো গৌরবের ইতিহাস, কিন্তু ইতিহাসের অনেক পেজে এমন অনেক সব লজ্জা এবং ন্যাক্কারজনক ঘটনা তুমি পাবা, যার জন্য তোমার মাথা নিচু হয়ে যাবে। আমি তোমাকে শুরু করছি, তুমি যদি বোঝো আর কি, তুমি যদি এথিক্স দিয়ে চিন্তা করতে পারো, তোমার খুব খারাপ লাগবে, লজ্জা পাবা তুমি। কেন? 1952 সালে যখন ভাষা আন্দোলন হচ্ছিল, তোমার বোঝাই দিচ্ছি, ভাইঙ্গা বলি, দেখো তখন এই যে নুরুল আমিন, এ ছিল হচ্ছে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী, এখানকার লোক, আমাদের লোক। আচ্ছা, আবার খাজা নাজিমউদ্দিন ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী। মানে পূর্ব পাকিস্তানটা তখন চালায় নুরুল আমিন, প্রাদেশিক গভর্নর, মানে এখানকার ক্ষমতা তার হাতে। আর টোটাল পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছে খাজা নাজিমউদ্দিন। এখন খাজা নাজিমউদ্দিনও বাঙালি, নুরুল আমিনও বাঙালি, বোঝো। তাইলে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকারের যিনি চিফ, উনি একজন বাঙালি, পুরা পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী তিনিও একজন বাঙালি। তো দুই জায়গায় বাঙালি বসা, এবং দুটাই পাঁচাটা গোলাম পশ্চিম পাকিস্তানের, এবং দুই জায়গায় বাঙালি বসা। আর তখন বাঙালি কি কষ্ট ভাই, কষ্ট আমি কোথায় রাখবো, দুঃখে হাসি আসে। ওই সময় বাঙালিরা কিনা ভাষার দাবিতে রাস্তায় নামলো আর তাদের বুকে ঠাস ঠাস করে গুলি মেরে দিল। এইটা কি? তুমি যদি আমাদের কিছু ঘটনাকে ব্যাখ্যা করো, তোমার কাছে অতি ন্যাক্কারজনক মনে হবে। কিছু ঘটনা মিস্টেরিয়াস, এটা সত্য, কিন্তু কিছু ঘটনা তুমি উত্তর পাবা না খুঁজে। ভাষা আমার রাখতে হবে, আমি রাস্তায় নেমে কথা কইতে পারবো না। আর আমরা তো এই কথা বলি নাই যে বাংলাকে একমাত্র রাষ্ট্রভাষা করো, আমরা বলছিলাম এই কথা।
আমরা বলছিলাম যে টোটাল পাকিস্তানের 56% মানুষের মুখের ভাষা বাংলা, বিশাল সংখ্যাগরিষ্ঠতা এটার। whereas উর্দুতে কথা বলতো 3 থেকে 5% মানুষ, এর বেশি না, তাই না? এটা উর্দুতে কথা বলতো। তো উর্দু থেকেও সংখ্যাগরিষ্ঠ ভাষা আরো কয়েকটা ছিল, তাই না? পুরো পাকিস্তানে তখন পশতু ছিল, পাঞ্জাবি ছিল, অনেকগুলো ভাষা ছিল। তো টোটাল পাকিস্তানের 56% মানুষের মুখের ভাষাকে অবহেলা করে 3 থেকে 5% মানুষের মুখের ভাষা যেটা, সেটাকে রাষ্ট্রভাষা করা, তাও কিনা আবার একমাত্র। তা আমাদের কথা ছিল একমাত্র নিয়ে, যে আমরা একমাত্র কথাটাকে মানি না। জিন্নাহ যখন বলছিল উর্দু, অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, আমরা বললাম না কাকু, ওই অনলিটা বাদ দিতে হবে। আপনি করেন, উর্দুকে রাষ্ট্রভাষা করেন, আমাদের কোনো আপত্তি নেই, বাট বাংলাকে রাখতে হবে। কত যৌক্তিক, কত চমৎকার এবং নিরীহ একটা দাবি, সেটার জন্য কিনা আমরা রাস্তায় নেমে বললাম, আর আমাদের বুকে গুলি করে মেরে দিল। তুমি কি বোঝো? ইতিহাস কি চিন্তা করতে পারো? মানে কোন সেন্সে আমরা এখন পাকিস্তান ক্রিকেট টিমকে বলি যে ওয়াও? আমি বুঝতে পারি না। আমি বুঝো না? এবং একদল খুব আরো আগে বাড়া, বাংলাদেশের সাথে খেলা হইলে তারা পাকিস্তানের সাপোর্ট দেয়, দিয়া বলে এটা তো স্পোর্টস। তুই বেটা স্পোর্টস এর কি বুঝিস? বিশাল চেতনা। স্পোর্টস তো একটা রাষ্ট্র, একটা টিম, একটা রাষ্ট্রের পতাকাবাহী। তুমি স্পোর্টস বলে দিচ্ছ, তার সাথে পতাকা আছে, তার সাথে জাতীয় সঙ্গীত আছে। সোজা জিনিসটা বোঝো না তুমি? তো এই জিনিসগুলো বুঝো ভাই, তোমরা বুঝো অন্তত। তো তারা আমাদের বুকে গুলি চালাইলো, এবং তখন কিনা নুরুল আমিন আর হচ্ছে খাজা নাজিমউদ্দিন দুই সিংহাসনে বসা, আর আমাদের বুকে দরাম দরাম গুলি চলে। এবং নুরুল আমিনকে আমলাতন্ত্র, মানে আমলারা বলা হয়, তখন নিয়ন্ত্রণ করতো আর কি। নুরুল আমিন নিজে কিছু কইতে পারতো না, আমলারা যা বলতো নুরুল আমিন তাই শুনতো। এখন আমলাতন্ত্রে কাদের দাপট বেশি? আমলাতন্ত্রে পশ্চিম পাকিস্তানিদের দাপট বেশি, কারণ উচ্চ পদগুলোতে 90% ওরা থাকতো, 10% আমরা থাকতাম। বৈষম্য কাকে বলে আর কি, বুঝতে পারছো? আমাদের 90% প্রপার্টি তাদের এখানে যা ব্যয় হইতো, আর 10% প্রপার্টি আমাদের জন্য থাকতো। মানে কি একটা অবস্থা ছিল। এবং এই আমলাতন্ত্র তাকে দিয়ে ফুসলাই কাজগুলো করাইছে। নুরুল আমিন বুঝতে পারে নাই যে এদেশের মানুষের এরকম নিরীহ যৌক্তিক দাবির মুখের উপরে যদি গুলি চলে, এটার পরিণতি কত খারাপ হতে পারে, সে রিয়েলাইজ করে নেই। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন কোথায়? টুঙ্গিপাড়া, মেহেরপুর, মুজিবনগর, কোটালীপাড়া। টুঙ্গিপাড়া। টুঙ্গিপাড়া তখন গোপালগঞ্জ নামে তো তখন জেলা ছিল না, মহকুমা ছিল। ফরিদপুর ছিল জেলা, ফরিদপুরের টুঙ্গিপাড়া ছিল। আর এখন পরবর্তীতে যখন গোপালগঞ্জ জেলা হয়েছে, তখন আমরা বলছি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। মধুমতি একটা নদী আছে, তবে বঙ্গবন্ধু যেখানে জন্মগ্রহণ করছেন একদম গ্রামের পাশ দিয়ে যে নদীটা, ওই নদীটার নাম বাইগার। এটা পরীক্ষায় আসে বড় বড় ক্ষেত্রে, তোমাদের অ্যাডমিশনের কাজে লাগতে পারে। মধুমতি ওই এলাকার বড় নদী, বাট গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটার নাম বাইগার নদী। বাইগার, এটা মাথায় রেখো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস কোনটি? 10 জানুয়ারি, 17 মার্চ, 14 এপ্রিল, 23 জুন, 17 মার্চ। এবং এটা এখন জাতীয় শিশু দিবস। এটা মাথায় রেখো। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি অর্জন করেন? ঢাকা, কলকাতা, রাজশাহী, আলিগড় ইউনিভার্সিটি। উনি পড়াশোনার স্টুডেন্ট লাইফে উনি বিএ ডিগ্রি অর্জন করেছিলেন কলকাতা ইউনিভার্সিটি থেকে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আইন বিভাগের ছাত্র ছিলেন। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন বিষয় অধ্যয়ন করেন? এই যে দেখো, বলতে বলতে প্রশ্নটা চলে আসছে, আইন বিভাগে। এবং খুবই সিম্পলি, তখন যেহেতু পাকিস্তানিরা সবকিছুকে নিয়ন্ত্রণ করত, এবং বঙ্গবন্ধু আইন বিভাগে যখন পড়াশোনা করেন, তখন ওই যে দেশের পক্ষে কথা বলার কারণে তার ছাত্রত্ব বাতিল করে দিয়েছিল ঢাকা ইউনিভার্সিটি। বুঝছো? 2010 সালে ঢাকা ইউনিভার্সিটি কলঙ্ক মুক্ত হয়েছে, তাকে আবার ছাত্রত্ব ফিরিয়ে দিছে। জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ প্রদানকারী প্রথম বাঙালিকে? একে ফজলুল হক, আতাউল গনি ওসমানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঘটনাটা 17 সেপ্টেম্বর 1974 সালের জাতিসংঘের 136তম রাষ্ট্র হিসেবে 29তম অধিবেশনে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন। আমরা তখন জাতিসংঘের মেম্বার হয়েছিলাম। এই মেম্বার হওয়ার ওই দিনটাতে বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন। ওকে। বঙ্গবন্ধু কোন পুরস্কার পেয়েছিলেন? ম্যাক্সেসে, ফুকুওকা, জুলিও কুরি, প্রেসিডেন্সিয়াল প্রাইজ, জুলিও কুরি পদক। এটা বঙ্গবন্ধু ভূষিত হয়েছিলেন 1972 সালে।
আর এটা উনি গ্রহণ করেছিলেন 1973 সালে। এটা মাথায় রেখে দিও। পাবনা ক্যাডেটের প্রশ্ন। জাতির পিতা বঙ্গবন্ধু কত সালে জুলিও কুরি পদকে ভূষিত হন? দেখো বলতে বলতে আমি যে প্রশ্নের কথা মাত্রই বলে আসলাম, বলতে বলতে প্রশ্ন চলে আসলো। ভূষিত হন 1972 সালে। আর এই পদকটা তিনি গ্রহণ করেছিলেন 1973 সালে। বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি কে? শেখ মুজিবুর রহমান। এখন এই জিনিসগুলো নিয়ে দেখো আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজন থাকতে পারে, আছে। তোমরা আমার কথা যারা শুনছো, যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্বের টপিক আলোচনায় আসতেছে, হয়তো একটু মতামতের দিক থেকে এদিক ওদিক হতে পারে। দেখো আমি প্রত্যেকের রাজনৈতিক মতামতকে শ্রদ্ধা জানাই, আমাকে ভুল বুঝবো না। ইতিহাসের দৃষ্টিকোণ থেকে যদি এই জিনিসটাকে একটু ছোট্ট করে যদি বলি, একটু দেখো আমাদের যারা নেতৃত্ব দিয়েছেন এখানে এমএজি ওসমানী, সৈয়দ নজরুল ইসলাম, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যত মানুষ আছেন আমাদের বড় বড় লিডার, একদম বাংলাদেশ রাষ্ট্রের রাজনীতির ক্রান্তিলগ্ন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত এবং তৎপরবর্তী সময়ে দেশের জন্য যারা কাজ করেছেন সবাই আমাদের কাছে শ্রদ্ধেয়, ডেফিনেটলি। তুমি দেখো তাদের মধ্যেও কিন্তু মতের অমিল ছিল। শেরেবাংলাকে ফজলুল হক এবং শেখ মুজিবুর রহমান দুজন কিন্তু দুই দলের রাজনীতি করতেন, এটা জানো কিনা? মুসলিম লীগ থেকে বের হয়ে গিয়ে শেরেবাংলা নতুন দল করেছিলেন কৃষক প্রজা পার্টি নামে, আর বঙ্গবন্ধু তখন মুসলিম লীগের রাজনীতি করেন। তো দুজনের মধ্যে কিন্তু দুই দলের লোক তারা, কিন্তু পরস্পরের মধ্যে শ্রদ্ধা ভালোবাসার সম্পর্ক ছিল। কতটুকু ছিল? বঙ্গবন্ধু বলছেন আমি তখন ইয়াং, মুসলিম লীগের রাজনীতি করি, তো যেহেতু হক সাহেব আলাদা হয়ে গেছেন, এই জন্য যেখানে যাই হক সাহেবের সমালোচনা করার চেষ্টা করি। তো এক জায়গায় হক সাহেবের সমালোচনা করলে লোকজন আমাদেরকে দাবড়ানি দিছে, ডিরেক্ট লিখছে, তুমি পড়বা সমাপ্ত আত্মজীবনী পড়লেই বুঝবা যে লোকজন আমাদেরকে যেখানেই বলতাম লোকজন আমাদেরকে পিটাইতো, এইভাবে লিখছেন উনি। মানুষ দাবড়ানি দিছে কেন? কারণ তখনকার বাংলাদেশের মানুষ হক সাহেবকে এত বেশি পছন্দ করতো, শেরে বাংলাকে এত ভালোবাসতো। বঙ্গবন্ধু তখন তরুণ নেতা, শেরে বাংলার বিপক্ষে বলে উনিও দাবড়ানি খেয়েছে। খাওয়ার পর একদিন বঙ্গবন্ধু নিজের বাবা ওনাকে বললেন যে দেখো রাজনীতি করো করো, হক সাহেবের বিপক্ষে কিছু বইল না। মানে বঙ্গবন্ধুর বাবা পর্যন্ত হক সাহেবকে পছন্দ করেন। আচ্ছা, পরবর্তীতে যখন যুক্ত ফ্রন্ট হইলো, যুক্ত ফ্রন্টে তো 4টা দল ছিল, মনে করো এবার আসো পিছন দিকে নিয়ে যায়, বুঝো কেন আমাদের মধ্যে তো এত হানাহানি রাষ্ট্রের প্রশ্নে, আমরা কেন এই জিনিসগুলোকে একত্র করব না? 4টা মেইন দল ছিল, মূলত দল ছিল 5টা খেলাফতের আব্বানি সহ, কিন্তু মেইন দলগুলো দেখো আওয়ামী মুসলিম লীগ, বঙ্গবন্ধু তখন এই দলে, কৃষক শ্রমিক পার্টি বা কৃষক প্রজা পার্টি যে নামেই ডাকো, এটা শেরে বাংলার দল, এরপরে নেজামে ইসলাম, এরপরে একটা বামপন্থী দল ছিল হাজী মোহাম্মদ দানেশের, এটার নাম হচ্ছে বামপন্থী দলটার নাম হচ্ছে তোমার খেলাফতের আব্বানি, একটা ধর্মীয় দল। আর মনে পড়লে বলতেছি, দেখো তো এখন আমি লিখে দিই, লিখলে মনে পড়বে। একটা হচ্ছে তোমার আওয়ামী মুসলিম লীগ, এটা তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন এই দলের রাজনীতি করেন। আর হক সাহেবের তখন কৃষক প্রজা পার্টি। তারপরে হচ্ছে তোমার নেজাম এ ইসলাম, হ্যাঁ এই তো গণতন্ত্রী দল, এটা ছিল হচ্ছে তোমার হাজী দানেশের, হ্যাঁ হাজী মোহাম্মদ দানেশ। আর আরেকটা দল ছিল সেটা হচ্ছে খেলাফতের আব্বানি। আমরা 4টা দলের কথা জানি বেসিক্যালি, তবে খেলাফতের আব্বানিও ছিল। এ হলো যুক্তফ্রন্ট। যুক্তফ্রন্ট কি? একটা জোট। জোট মানে কি? রাজনীতিতে এখন জোট হয় না, 2টা দল মিলে জোট করে তৃতীয় দলকে ঠেকাই দেওয়ার জন্য। ধরো আওয়ামী লীগ তার সমমনা আরো 10টা দল নিয়ে জোট করলো। কেন? আওয়ামী লীগ যতগুলো আসন পাইলো, ওই দলগুলো যতগুলো আসন পাইলো, এই সবাই মিলে বিপরীত যে দল তাদের যে এন্ট্রি পার্টি তার থেকে যদি বেশি হয়, এই জোট মিলে ক্ষমতায় চলে যাবে, তাই না? এই যে ভারতে কদিন আগে নির্বাচন হলো, মোদির জোট আবার ক্ষমতায় গেল। তো তারা এইভাবে জোট করলো। তারা জোট করে কি করলো, যে যাতে করে পশ্চিম পাকিস্তানের দল মুসলিম লীগ যেটা, এটা যেন পূর্ব পাকিস্তানের সুবিধা করতে না পারে প্রাদেশিক নির্বাচনে, এখানকার দলগুলো সব এক হয়ে গেল। এইটাই হচ্ছে যুক্ত ফ্রন্ট, এটাই হচ্ছে জোট। এখানকার জোট 54 সালের কাহিনী, এটা নির্বাচন। তো এই নির্বাচনে দেখো তারা আবার একত্র হয়েছে। আবার বঙ্গবন্ধু নিজে শেরেবাংলাকে ফজলুল হককে ব্যাপক শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। মৌলানা ভাসানীকে ব্যাপক শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। আর বঙ্গবন্ধুর তো রাজনৈতিক ক্যারিয়ারের একদম লিডার উস্তাদ হচ্ছেন
হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। তোমরা একটু পড়লে অসমাপ্ত আত্মজীবনী দেখবা বঙ্গবন্ধুর বাইরে আর দুইটা ক্যারেক্টার খুব উজ্জ্বল, একটা হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর একটা ওনার স্ত্রী ফজিলতুন্নেসা মুজিব। দুইটা ক্যারেক্টার দেখবা অনেক উজ্জ্বল ক্যারেক্টার। শহীদ সাহেব দেখবা লিখছে শহীদ সাহেব, এই শহীদ সাহেবই হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ওনার আন্ডারে বঙ্গবন্ধু রাজনীতি করতেন এবং এই আদর্শগুলোকে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মধ্যে তিনি প্র্যাকটিস হতে দেখেছেন। আর বঙ্গবন্ধু তো নিজের থেকেই ছোটবেলা থেকেই উদার ছিলেন, তার ছোটবেলাকার অনেক কাহিনী আছে। যা হোক, তো এখন এই যে স্থপতি নিয়ে কথা বলছিলাম, স্থপতি মানে রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। তো সবাই বড় বড় লিডার, প্রত্যেকে রাষ্ট্রের জন্য কাজ করেছেন। কিন্তু তুমি যদি দেখো 1971 সাল পর্যন্ত আমাদের যে জার্নি, 47 পরবর্তী সময়ে, এখানে সবচেয়ে শক্তিশালী ভূমিকা শেখ মুজিবুর রহমানের। দ্যাটস ট্রু, এটা মিথ্যা কিছু না। ওনার সিনিয়র রাজনীতিবিদ ছিলেন, তাদের সাথে উনি রাজনীতি করেছেন, তাদের থেকে শিখেছেন, তাদের সাথে কখনো একমত হয়েছেন, তাদের সাথে কখনো দ্বিমত করছেন, শ্রদ্ধা, ভালোবাসা, রাগ, অভিমানের সম্পর্ক ছিল সব মিলে। দ্যাটস ট্রু। কিন্তু 66-র 6 দফা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু এখানকার অভিসংবাদিত নেতা, নো ডাউট। তো এই জার্নিতে এবং সব থেকে বেশি তোমার দমন, পীড়ন, নির্যাতন, কষ্ট, অবহেলা, লাঞ্ছনার শিকারও হয়েছেন শেখ মুজিব। এই জন্য বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, স্থপতি মানে এই রাষ্ট্রের ফাউন্ডার, এই রাষ্ট্রের জন্মের পেছনে যিনি সব থেকে বেশি কাজ করেছেন, এই অর্থে ডেফিনেটলি শেখ মুজিবুর রহমান। তো আমাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, তবে দেখো তোমরা, তোমাদের প্রজন্ম, তোমরা একটু উদার হয়ে বড় হয়েও, রাষ্ট্রটা সবার, তাই না? আমরা সব সব দলমতের মানুষই এই দেশের জন্য অবদান রাখি, কাজ করি। আমরা একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে পারি। আমাদের মধ্যে যেন পরবর্তী, মানে আমরা যারা এখনকার জেনারেশন বা তোমরা যারা আমাদের থেকেও টেন্ডি জেনারেশন, তোমরা যেন আমাদের থেকেও স্মার্ট হও, আমাদের থেকেও যেন তোমরা আরো ভালো হও, এটা আমাদের তোমাদের কাছে প্রত্যাশা থাকবে। শেখ মুজিবুর রহমানের পিতার নাম কি? শেখ মতিউর রহমান, শেখ লুৎফর রহমান, শেখ মতিউর রহমান, শেখ লুৎফুর রহমান, শেখ লুৎফর রহমান। পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে কত তারিখে শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসেন? 1972 সালের 10 জানুয়ারি। 72 সালের 10 জানুয়ারি। এটা একটু ভালো মতো বুঝো, এটাও তোমাকে জানা লাগবে, বুঝো। দেখো, পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু বন্দী ছিলেন। ওনাকে অ্যারেস্ট করে ফেলা হয় 26শে মার্চ রাতের বেলা, তাই না? 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন 2:30-3টার দিকে। 26শে মার্চের প্রথম প্রহর মানে এই জন্য বললাম, 25শে মার্চ রাত 11:30টার দিকে তো তারা আমাদের উপর হামলাই করে। কোথাও কোথাও 10:30 বা 11টার নাম পাওয়া যায়, ধরো 11টায় তারা আমাদের উপর হামলা করে। বঙ্গবন্ধু 1টা-1:30টার দিকে স্বাধীনতার ঘোষণা দেন, আর 2:30-3টার দিকে তিনি গ্রেফতার হন। তারপরে 3 দিন তাকে ঢাকা সেনানিবাসে বন্দী করে রাখা হয় এবং এরপরে এখান থেকে তাকে পাকিস্তান নিয়ে যাওয়া হয়। পাকিস্তানের মিয়ানওয়ালিতে, করাচি একটা জায়গা আছে মিয়ানওয়ালি কারাগার, ওই জায়গায় তাকে আটকায় রাখা হয় যুদ্ধের পুরোটা সময়। তো যখন আমরা স্বাধীন হয়ে যাই, মানে আমরা যখন তাদের সাথে বিজয় লাভ করি আলটিমেটলি 1971 সালের 16 ডিসেম্বর, আমাদের স্বাধীনতা যেদিন থেকে ঘোষণা দেয়া হয়েছে 1971 সালের 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা ধরে, আমরা তো ওই দিন থেকেই স্বাধীন। বঙ্গবন্ধু বললেন যে হতে পারে এটা আমার শেষ বার্তা, আজকে থেকে বাংলাদেশ স্বাধীন। তোমরা যে যেখানে আছো বাংলাদেশের মানুষ, আমি তোমাদের সবাইকে আহ্বান জানাবো, যার যতটুক সামর্থ্য আছে এটা নিয়ে পাকিস্তানের হানাদার বাহিনীকে কি করো, প্রতিরোধ করো। পাকিস্তান আর্মির শেষ সৈন্যকে উৎখাত করা পর্যন্ত, এদেশের মানুষের বিজয় নিশ্চিত না করা পর্যন্ত তোমাদের কি চলবে? সংগ্রাম চলবে। এটা স্বাধীনতার ঘোষণা। তো আমরা স্বাধীন কিন্তু 26শে মার্চ থেকেই। এখন স্বাধীন দেশ শত্রু দ্বারা আক্রান্ত, তাদের বিরুদ্ধে আমরা পরবর্তী 9 মাস কি করে গেছি? ফাইট করে গেছি, এবং এই ফাইটের আলটিমেট পরিণতি হয়েছে 71 সালের 16 ডিসেম্বর আমরা বিজয় লাভ করছি। এখন 71 সালের 16 ডিসেম্বর যখন আমরা বিজয় লাভ করি, তখন পাকিস্তানের কম বেশি 93,000 আর্মি আমাদের কাছে বন্দী, তাই না? পাকিস্তানের 93,000 আর্মি আমাদের কাছে বন্দী। তাদের কিছু বেসামরিক মানুষ, তাদের কিছু অফিসার আমাদের হাতে তখন আটকা, আমাদের কিছু বাঙালি তাদের এখানে আটকা, এবং আমাদের নেতা শেখ মুজিবুর রহমান তাদের হাতে আটকা। এখন তারা যদি শেখ মুজিবের বুকে গুলি চালায়, তাহলে 93,000 আমাদের কাছে আছে, দইরা একদম কিমা বানায়া, মনে করো যে শিক কাবাব বানায় দিব, কোনো আওয়াজ নেই, তাই না? এখন তোমরা বলতে পারো ভাইয়া ঠিক আছে, এখন 93,000 বন্দী নিয়াজি সহ। এর আগে এই যে 9 মাস যুদ্ধ চললো, শেখ মুজিবকে মারার জন্য একটা বুলেটই তো যথেষ্ট, মারা দিলে তো উনি মরে যেতেন, কেন করলো না? দেখো, একজন রাজনৈতিক নেতাকে মেরে ফেলা বন্দী অবস্থায় অত সোজা না। আন্তর্জাতিক আইন আছে, আন্তর্জাতিকভাবে অনেক কিছু সিস্টেম আছে। তুমি চাইলে একটা বুলেট দিয়ে মেরে ফেলাইলে ব্যাপারটা এখানে তো সীমাবদ্ধ হয়ে যাবে না। এই জন্য তারা চাইলেও কি করতে পারেনি? শেখ মুজিবকে হত্যা করতে পারেনি।
তাকে হত্যা করার মতো সিচুয়েশন তৈরি করছে, ফাঁসি দেওয়ার মঞ্চ বানাইছে, তুমি রাষ্ট্রদ্রোহী, ওইদিকে তোমার বাংলাদেশের মানুষ সবকিছু মেনে নিছে, সবকিছু নর্মাল, তুমি তো অপরাধী, তোমার এখন ফাঁসি দেব, এটা হচ্ছে তোমার ফাঁসির মঞ্চ, আর এই জায়গায় তোমার কবর, সবকিছু তারা দেখাইছে। তো বঙ্গবন্ধু বলছে মেরে ফেলো, সমস্যা নাই, তো মেরে ফেলো, তবে কবরটা এখানে দিও না, আমার বডিটা বাঙালির কাছে পাঠাই দিও। তার এত মনোবল তারা দমাইতে পারে নাই। যখনই বঙ্গবন্ধুর সাথে বারবার তারা আপোষ করতে চাইছে, এটা ওটা, বঙ্গবন্ধু টের পাইছে যে পূর্ব পাকিস্তানে তারা বেকায়দায়, পূর্ব পাকিস্তান আর পূর্ব পাকিস্তান নাই, এটা বাংলাদেশ হয়ে গেছে অলরেডি, তারা বেকায়দায় আছে, এই জন্য আমার সাথে তারা আপোষ রফার চেষ্টা করতেছে। বঙ্গবন্ধু কোনো আপোষ রফায় যাননি। তো আপোষ রফায় যাননি, আলটিমেটলি 16 ডিসেম্বর আমরা বিজয় লাভ করলাম। তখন তাদের সাথে আমরা দর কষাকষিতে গেলাম যে তোমাদেরগুলো ফিরাই দিব, আমাদেরগুলো ফিরাই দাও। তখন 1972 সালের 8 জানুয়ারি, 1972 সালের কত, 8 জানুয়ারি, হ্যাঁ 8টা বোঝা যাচ্ছে, 1972 সালের 8 জানুয়ারি তারা ওখান থেকে বঙ্গবন্ধুকে মুক্তি দেয়। এখন মুক্তি যে দেয়, এখানে আবার তারা একটা ভেজালও করে। তারা বলে যে আপনি দুইটা ভেন্যু আপনাকে দেয়া হলো, একটা হলো মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ, আর একটা হলো ইউরোপ। আমরা আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে আসছি, ওখানে আপনাকে আর আমরা পাঠাইতে পারবো না, আমরা আর যাবো না ওই জায়গায়। মানে বুঝতেছো লজ্জায় মাথা কাটা। তাদেরকে যে গাজরিয়া মাইর দিলাম, মায়েরা যে একদম ধরো শিক্ষাপব কিমা বানাই দিলাম, তারা এখানে আর আসবে না বঙ্গবন্ধুকে ফিরাই দিতে। বলছে আমরা আপনাকে হয় মিডল ইস্টে পাঠাই দিব, না হয় আপনাকে আমরা ইউরোপে পাঠাই দিব, সেখান থেকে আপনি চলে যাওয়ার ব্যবস্থা করবেন, আমরা আপনাকে বাংলাদেশ পাঠাবো না। অর্থাৎ বাংলাদেশ আর ভারত বাদে আপনাকে ভেন্যু নিতে হবে, এবং তারা চয়েস দিল, মিডল ইস্টের যে কোনো কান্ট্রি বলেন আমরা আপনাকে পাঠাই দিই, ইউরোপের যে কোনো জায়গা বলেন আমরা আপনাকে পাঠাই দিই। বঙ্গবন্ধু বলেন আমাকে ইউরোপ পাঠাই দাও, আমি লন্ডন যাব। লন্ডন যাবেন কেন? বিচারপতি আবু সাইদ চৌধুরী সহ আমাদের অনেক বড় বড় মানুষ ওই জায়গায়, এবং আমাদের মুক্তিযুদ্ধের বহির্বিশ্বের প্রচারের যে কেন্দ্র ছিল ওটা ছিল হচ্ছে লন্ডন। তো বঙ্গবন্ধু লন্ডন যেতে চাইলেন, তখন পাকিস্তানিরা তাকে বিমানে করে লন্ডন পৌঁছায় দিল। লন্ডনে তখন ইংল্যান্ডের যিনি প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ তখন বঙ্গবন্ধুকে স্বাগত জানাইলেন। উনি হোটেল ক্ল্যারিসে উঠলেন, এক রাত থাকলেন, উষ্ণ সংবর্ধনা পাইলেন, সমস্ত বাঙালির সাথে দেখা করলেন, ওখানে তাদের সবার সাথে কথা হলো বঙ্গবন্ধু। তারপরে বঙ্গবন্ধু পরদিন বাংলাদেশের উদ্দেশ্যে আবার ফ্লাই করলেন। বাংলাদেশ আসার পথে উনি সাইপ্রাসে থামলেন, তার বিমান একটু থামলো জ্বালানি নেওয়ার জন্য, এবং বঙ্গবন্ধু বললেন যে আমি ইন্ডিয়াতে একটু নামবো, আধা ঘন্টার জন্য হলেও আমি দিল্লিতে নামতে চাই, ব্যবস্থা করেন। দিল্লিতে নামলেন, ইন্দিরা গান্ধীকে থ্যাঙ্কস বললেন। তারপরে বিকাল 3টায় 10 জানুয়ারি বাংলাদেশ সময় 10 জানুয়ারি বিকালের দিকে উনি ঢাকায় পুরাতন বিমানবন্দর যেটা তেজগাঁও, এখানে এসে তিনি ল্যান্ড করলেন। তোমরা যে ভিডিওটা দেখো এখন ইউটিউবে, বিবিসিতে একটা ভিডিও আছে, দেখবে বঙ্গবন্ধু নামতেছেন একটা বিমানের ধরে, সিঁড়ি ধরে, অনেক মানুষ তার গলায় মালা দিচ্ছে, তাজউদ্দিন আহমেদ, তারপরে সৈয়দ নজরুল ইসলাম, তারপরে জড়ায় ধরতেছে, তারপরে বঙ্গবন্ধু তাদেরকে জড়ায় ধরে ধরে কাঁদতেছে। তারপরে ওই যে ভাষণটা দিলেন যে আমি জানতাম এত মানুষকে কেউ দাবায় রাখতে পারে না, তোমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না, ওই ঘটনাটা এই দিনের ঘটনা, বুঝছো? এখন তো বঙ্গবন্ধু যে নামলেন কিছু সময়ের জন্য ইন্ডিয়াতে, ইন্দিরা গান্ধীর সাথে যে কথা বললেন, ওই সময় বঙ্গবন্ধু একটা মারাত্মক কাজ করে আসলেন। কাজটা কি? তোমরা ছোট আসো, কম বুঝবা, কিন্তু আমি তোমাকে একটু সহজ করে হিন্টসটা দিয়ে রাখি। এই যে সামরিক সাহায্য বা হস্তক্ষেপ, মিলিটারি ইন্টারভেনশন বলা হয় এটাকে ইংরেজিতে। এটা একটা টার্ম আছে, যারা নিরাপত্তা বিশেষজ্ঞ তারা এই কথাটা ইউজ করেন, ডিফেন্স অ্যানালিস্ট যারা। সেটা কি একটু সহজ করে বলি। যখন 90-এর দিকে ইরাক যখন কুয়েতকে দখল করছিল, ইরাক কিন্তু কুয়েত দখল করে ফেলেছিল সাদ্দাম হোসেন। ইরাকের একটা কোনার মধ্যে হচ্ছে কুয়েত, একটু চিপার মধ্যে, ম্যাপ বাইর করে এখনই দেখে নিয়ে আসো, দেখবা ইরাক, তার নিচে কোনা একটু ছোট্ট করে কুয়েত। তো ইরাকের 18টা প্রদেশ দখল করার পরে সাদ্দাম বলছে এটা আমার 19তম প্রদেশ, আমি লয়াল হয়েছি, বুঝছো? এবং ধরো যে এখন সকালবেলা যদি ঘুম থেকে উঠে আমাদের মনে চায় যে আমরা মালদ্বীপ দখল করব, ভোরবেলা ফজর পড়ার পরে, তারপরে আমরা ধরো 30টা বিমান নিয়ে গেছি, ধরো 2টা সাবমেরিন নিয়ে যায় বলে আমরা এটা আনবো। মালদ্বীপের তো ক্ষমতা নেই একটা বুলেট ছোড়ার, কারণ মালদ্বীপের তো ওই লেভেলের সামরিক সক্ষমতা নাই, তারা আমাদের সাথে ফাইট করবে, নাই। তো ধরো মালদ্বীপ দখল করে আমরা 9টা বাজে ওখানে নাস্তা করলাম, সুন্দর করে নাস্তা করে কিছুক্ষণ চিল করলাম, ধরো আর কি, হ্যাঁ, একটু সহজ। তো ইরাক তখন বেশ পাওয়ারফুল, আর কুয়েতের তো তখন তেমন কিছুই নেই।
তো কুয়েত দখল করে সাদ্দাম বলল এটা আমার 19তম প্রদেশ, এটা আমি লয়া লইছি। তখন বেকায়দায় পড়ে কুয়েত পৃথিবীর মানুষের কাছে সাহায্য চাইলো, আমাকে বাঁচান, তো লয়া লইছে। তখন জাতিসংঘের নেতৃত্বে মূলত আমেরিকা এখানে এসে সামরিক হস্তক্ষেপ করলো, কুয়েতকে সাহায্য করার জন্য ন্যাটোর বাহিনী নিয়ে আসলো, নিয়ে এসে কুয়েতের হয়ে সাদ্দামের বিপক্ষে ফাইট করলো, করে কুয়েতকে মুক্ত করলো। খুব সুন্দর না ব্যাপারটা? খুব সুন্দর। আচ্ছা এবার কি সুন্দর, এবার শোনো। মুক্ত করে তারপরে এবার বললো যে দেখো তুমি তো গরিবের ঘরে সুন্দরী বউ, তোমার তো নিরাপত্তা নিয়ে প্রশ্ন আসে, তাইলে আমি তো সৎ লোক, উত্তম চরিত্রের অধিকারী, তো আমি এই তোমার ঘরের পাশে একটা ঘর বানায় থাকি, তোমার নিরাপত্তা দিব, যেহেতু তুমি গরিবের ঘরে সুন্দরী বউ, তোমার সতীত্ব সম্ভ্রম রক্ষা করা তোমার জন্য কঠিন, আশপাশের এই লম্পটটা তোমার দিকে তাকায়, সো ইটস মাই ডিউটি, এটা আমার রেসপন্সিবিলিটি, অ্যাজ ইউ আর মাই ফ্রেন্ড, আমি তোমার কাছে থাকি, থেকে আমি তোমার নিরাপত্তা দিই, মানে আমি তোমার দেশে একটা ঘাঁটি করতে চাই, সামরিক ঘাঁটি, এই এলাকায় তুমি আমার বন্ধু বান্ধব যারা আছো তোমাদেরকে আমি একটু সাহায্য সহযোগিতা করব বলে সামরিক ঘাঁটি করে। এবং ওই ঘাঁটি এখন পর্যন্ত আছে, এখন পর্যন্ত আছে, এখন পর্যন্ত আছে। মধ্যপ্রাচ্যে অনেকগুলো ঘাঁটি, তার মধ্যে এটা একটা, এই যে ঢুকলো। এবং 2003-এর যুদ্ধে কুয়েত থেকে কিন্তু হামলা করছিল, ইরাকে ঢুকে পড়ছিল তোমার মার্কিন সেনারা। মানে দাঁড়াইলো পৃথিবীতে সামরিক সাহায্যের নামে বড় কোনো শক্তি যখন কম্পারেটিভলি ছোট শক্তির দেশগুলোতে ঢুকে আসে, তখন তারা আর বের হয় না। কেন? কারণ ওখানে থাকে, নিজেদের স্বার্থ হাসিল করে, তাদের উপর প্রভাব বিস্তার করে, তাদেরকে ডমিনেট করে, তাদেরকে শোষণ করে নানানভাবে। দেখো না, আমাদের প্রধানমন্ত্রী কদিন আগে একটা কথা বলছে, মনে হয় 1-1.5 মাসও হবে না, যে সেন্ট মার্টিন যদি অনেককে দিয়ে দেই, অনেকে চায় এটা, তাহলে তো আমার ক্ষমতায় থাকতে সুবিধা হবে, কিন্তু আমি তো সেন্ট মার্টিন দিব না। দেখো একটা খবর আছে, একদম অনেক চ্যানেলে দেখবো খবরটা আসছে, ইউটিউবে খুঁজলে পাবা। বাংলাদেশ নিয়ে দেশি বিদেশি অনেকগুলো অপশক্তি বড় ধরনের কনস্পাইরেসি করতেছে, বড় ধরনের, সত্য এগুলো ভাই, তোমরা এগুলো বুঝবে না, তোমরা ছোট মানুষ। এই যে এখন কুকি চীন, কিন্তু সতর্ক হওয়া উচিত তোমাদের, এই যে কুকি চীন আর্মি, নাথান বম, চিনো না? এই কুলাঙ্গাটারে চিনো? উপজাতি কোটায় সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ওখান থেকে বের হইয়া এখন সে ওই জায়গায়, মানে হচ্ছে আমাদের পার্বত্য এলাকাটাতে আলাদা রাষ্ট্র চায়। এবং প্রধানমন্ত্রী, তারপরে সরকার উচ্চ লেভেল থেকে প্রধানমন্ত্রী মনে হয় গত 1-1.5 সপ্তাহ আগে বলছে যে তারা ওইখানে একটা খ্রিস্টান রাষ্ট্র করার স্বপ্ন দেখে। বিশ্বের অনেক মোড়ল ওই জায়গায় চোখ দিয়ে রাখছে। দেন এখন পূর্ব তিমুরের কথা যদি তোমাদের বলি, পূর্ব তিমুর তোমার হচ্ছে ইন্দোনেশিয়ার একটা অংশ ছিল পূর্ব তিমুর, কিন্তু পূর্ব তিমুরকে আলাদা করে রাষ্ট্র বানায় ফেলছে, নতুন রাজধানী আছে, এটার নাম হচ্ছে তোমার জুবা। জানানা গুসমাও নামে একটা লোক, ওর নেতৃত্বে আন্দোলন করে এক সময় তারা রাষ্ট্র চায়। জাতিসংঘ হুড়মুড় করে ওই জায়গায় যায়, বলছে হ্যাঁ হ্যাঁ এরা তো খুব যৌক্তিক, খুব যৌক্তিক, বলে রাষ্ট্র করে দিচ্ছে জাতিসংঘ, জাতিসংঘের হাত দিয়ে তারা এটা করে দিছে। খ্রিস্টান অধ্যুষিত, যেখানে খ্রিস্টানরা হাউমাউ করে ওখানেই জাতিসংঘ যায় বলে হ্যাঁ 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 এটা ওদের রাইট রাইট রাইট, এটা দিয়ে দাও। যেমন তোমার হচ্ছে সুদান থেকে দক্ষিণ সুদান হয়েছে, খেয়াল করে দেখো, খেয়াল করতেছো? সুদান থেকে যে দক্ষিণ সুদান হলো খ্রিস্টান অধ্যুষিত এলাকাটা, এবং ওরা খ্রিস্টানরা যেখানেই বলবে আমরা নির্যাতিত, জাতিসংঘ সেখানে যায় হুড়মুড় করে সাহায্য করে রাষ্ট্র বানায় দেয়, আলাদা করে দেয়, স্বাধীন করে দেয়, টাকা পয়সা দেয়। এবং ঠিক একই ঘটনা ঘটাইছে হচ্ছে তোমার ইন্দোনেশিয়ার হাত থেকে আলাদা করে নিয়ে গেছে পূর্ব তিমুর। বুঝাতে পারতেছি? কিন্তু আজ পর্যন্ত ফিলিস্তিনিদের কথা তাদের কানে পর্যন্ত যায় না। কি একটা অবস্থা চলছে, তাই না? তো এই যে নাথান বম, ও হচ্ছে পূর্ব তিমুরের জানানা গুসমাওয়ার মতো হইতে চায়, বুঝতে পারছো? এবং অনেক, ওই যে বললাম, বড় ভাইদের এজেন্ডা, এখানে তারা একটা খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র বানাবে খ্রিস্টানদের জন্য। বাংলাদেশের পার্বত্য এলাকা, মিয়ানমারের কিছু এলাকা নিয়ে তারা ওই জায়গাটা খ্রিস্টান রাষ্ট্র করতে চায়। ওই খ্রিস্টান রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা হচ্ছে এই শয়তান। প্রধানমন্ত্রী নিজে বলছে এই কথা, যে তারা এখানে এরকমের ষড়যন্ত্র নিয়ে কাজ করতেছে। এবং সেন্ট মার্টিন চায়, আমরা এটা বানাবো, এটা বানাবো, এই অর্থে আমাদেরকে লিজ দেন, এসব বলে বলে সেন্ট মার্টিন নিতে চাচ্ছে। প্রধানমন্ত্রী বলছে যে সেন্ট মার্টিন তাদেরকে দিলে আমার ক্ষমতায় থাকতে সুবিধা হবে, আমি জানি, কিন্তু আমি সেন্ট মার্টিন দিব না। বুঝতে পারছি ব্যাপারগুলো? তোমরা তো এখন তোমাদের চিন্তার জগৎ খুলবে, তোমাদের এখন যে বয়স, তোমরা এখন পড়বা, জানবা, শিখবা, এবং আগামীর বাংলাদেশকে, আগামীর প্রজন্মকে তোমরা লিড করবা।
সো তোমাদের এগুলো জানতে হবে, জানা উচিত। খালি বই নিয়ে পড়ে থাকলে ভাই, এই মৃত বই পুঁথি কঙ্কাল দিয়ে কি হয় আমি জানি না ঠিক। তোমরা যে কাজী নজরুল ইসলামের যে কবিতাটা আছে সাম্যবাদী, তোমাদের বইতেই তো আছে, পরে দেখো ওই জায়গায় কি লিখছেন। বই তোমাকে কিছু জায়গায় কিছু খোরাক জোড়া মানে কি করবে, জোটাবে বা চিন্তার কিছু উপকরণ দিবে, কিন্তু জ্ঞান এখান থেকে তুমি চিন্তার উপকরণ নিয়ে জীবন জগৎ মানুষ রাষ্ট্র সমাজ এগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে। তুমি কেবল একা নিজে বাঁচার জন্য পৃথিবীতে আসোনি, কেন বোঝো না এটা? তুমি আজকে সকালে যে নাস্তাটা খাইছো, এখানে তুমি চিন্তা করে দেখো তো কত জায়গা থেকে কত কিছু তোমার সামনে আসছে। তাহলে তুমি বিশ্ব পরিবারের অংশ, তুমি কেন তোমাকে নিয়ে এত বেশি ভাবো? তুমি তুমি তো তোমার না, তুমি তো এই ওয়ার্ল্ডের, তুমি তো এই বিশ্ব পরিবারের। মনে বুঝাইতে পারলাম না তোমার আমি। তুমি ধরো সকালবেলা আজকে রুটি খাইছো, ধরো এই রুটির গমটা হয়তো অস্ট্রেলিয়া থেকে আসছে, আসার পরে বাংলাদেশের কোনো কোম্পানি গম বানায় তোমার সামনে পাঠাইছে। আচ্ছা, তুমি হয়তো ডিম খাইছো, ধরো যে কোনো কিছু খাও সেটার সাথে মিলাই নিও, ওই ডিমটা গাজীপুরের কোনো একটা ফ্যাক্টরিতে কোনো মুরগি এই ডিমটা দিছে। ওই মুরগির বাচ্চা কোথা থেকে আসছে, ওই মুরগির খাবার কোথা থেকে আসছে। তুমি নাস্তা অন্য কিছু খাইছো বা কেউ হয়তো কোনো জেলি খাইছো, সেটা কোথা থেকে আসছে। তাহলে বিশ্বের এত আয়োজন থেকে সৃষ্টিকর্তা তোমার সামনে তোমার রিজিকটাকে উপস্থাপন করলেন, ঠিক না? তুমি হয়তো রাঙামাটি খাগড়াছড়ির আম খাও, রাজশাহী থেকে আসা আমটা খাও, রাজশাহীতে ফলছে আম তোমার সামনে পর্যন্ত আসছে, ওই আমের গুড়ায় যে সার দেওয়া হয়েছিল সেই সার হয়তো তিউনিসে থেকে আসছে। কেন বুঝো না এই জিনিসগুলো? তুমি বিশ্ব পরিবারের অংশ, তুমি শুধু তোমার নও, তুমি তোমার জন্য পৃথিবীতে বাঁচতে আসো নাই, তোমার লাইফের একটা বিগ অ্যাসাইনমেন্ট আছে, এগুলো নিয়ে চিন্তা করবা। ওকে, সো এগুলোর ব্যাপারে সতর্ক হও। তো যা হোক, তো সামরিক সাহায্য বা হস্তক্ষেপ এই নামে কেউ ঢুকলে ও আর বেরোয় না। এখন আসো ভাইয়া, যদি এই ঘটনা আমাদের সাথে ঘটাইতো ইন্ডিয়া 1971 সালে, যে তারা আমাদেরকে আসছিল সাহায্য করতে, যৌথ বাহিনী হয়ে আসছিল না, এখন যদি ইন্ডিয়া স্বাধীন হওয়ার পরে না যাইতো, তারা যদি বলতো যে বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র, তোমরা সাইজে অনেক ছোট, তোমাদের সাহায্য প্রয়োজন, মুক্তিযুদ্ধের সময় তোমাদেরকে আমরা সাহায্য করেছি, আমাদের 1 কোটি শরণার্থী ইন্ডিয়াতে ছিল, তারা আমাদের আর্মিদেরকে ট্রেনিং দিয়েছে, বহির্বিশ্বে আমাদের জন্য সবচেয়ে বেশি সাপোর্ট দিয়ে কাজ করছে, ডেফিনেটলি ট্রু এগুলো। হ্যাঁ, রাষ্ট্রীয় রাজনীতির সমীকরণ বিবেচনা করলে তাদের সেখানে প্রফিট ছিল, দ্যাটস অল। বাট আমারও তো প্রফিট আছে, আমি আমারটাও স্বীকার করি কিভাবে, তাই না? তো ইন্ডিয়া যদি বলতো যে আমরা যাব না, আর 2টা বছর তোমাদের এখানে থাকবো, তোমাদেরকে একটু গড়ে দেই, তোমাদেরকে একটু সাহায্য করি, তোমাদের মিল ফ্যাক্টরি এগুলো তৈরি করে দেই, তোমাদের রাস্তাঘাট ভেঙে গেছে ব্রিজ কালভার্টগুলো একটু বানায় দেই বলে যদি থাকতো, এবং আস্তে আস্তে যদি আমাদেরকে ডমিনেট করতো, আমাদের কি হইতো বলো? আমরা বিপদে পড়তাম না? কিন্তু শেখ মুজিবুর রহমান তখন ওখানে গেলেন, ইন্দিরা গান্ধীর সাথে চা পড়বে, তিনি বললেন, মিসেস গান্ধী, আপনি আমার দেশ থেকে আপনার আর্মি কবে নিয়ে আসবেন? গান্ধী হাসতে হাসতে বললেন, আপনি যখন চাইবেন। বঙ্গবন্ধু বললেন, আমি তো চাই আমার নেক্সট জন্মদিনের আগে আপনি নিয়ে আসেন। বুঝতেছো কথা? কথা হচ্ছে 1972 সালের জানুয়ারি মাসের 10 তারিখ দুপুরবেলা, আর বঙ্গবন্ধুর নেক্সট জন্মদিন মার্চের 17 তারিখে। তিনি বললেন, আপনি কখন ফিরে নিয়ে আসবেন আপনার আর্মি, কারণ ভারতীয় আর্মি তখন আমার দেশে আছে। গান্ধী বলেন, আপনি যখন চাইবেন। বঙ্গবন্ধু বলেন, আমি তো চাই আমার পরবর্তী বার্থডের আগেই আপনি এটা করবেন। উনি বলেন, ওকে, কোনো অসুবিধা নাই। এবং 12 মার্চ ভারতের শেষ সৈন্য বাংলাদেশ ত্যাগ করে। এগুলো নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক অনেক কিছুই আছে, পক্ষে বিপক্ষে নানান মতামত তুমি পাবা, বাট এই ক্রেডিট তোমাকে দিতেই হবে, বঙ্গবন্ধুকে দিতে হবে ভাই। এগুলো রাজনীতির এই জিনিসগুলো তোমাকে একটু বুঝে শুনে কথা বলতে হবে। একটা মানুষের ভুল ত্রুটি খারাপ ভালো সব আছে, বাট যেটা সত্য সেটা সত্য। আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা? এই জিনিসগুলোর প্রতি একটু খেয়াল রাখবা। তাহলে এখন যদি তারা এখানে থাকতো, আমাদের কি হইতো? বঙ্গবন্ধু নাইমা ওই আধা ঘন্টার চা পড়বে এই কাজটা করে আসলেন। ক্লিয়ার? আচ্ছা, এখন এদের ব্যাপারে সতর্ক থাকো। এটা তোমাদেরকে আমি মেসেজ দিয়ে গেলাম। এদের ব্যাপারে যে কুকি চীন আর্মি পার্বত্য এলাকায় যে অস্থিরতা তৈরি করতেছে, এদের ব্যাপারে সতর্ক থাকো। আচ্ছা, এরপরে 10 জানুয়ারি, ওকে, এটার ব্যাখ্যা গেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন কবে? 71 সালের 26শে মার্চ। কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন? 75 সালের 15 আগস্ট।
এটা একটা হৃদয় বিদারক ঘটনা, তাই না? বাঙালির অবিসংবাদিত লিডার, তার বুকে বাঙালি গুলি চালাইছে। দুঃখজনক হলেও এটা সত্য, এবং এটার কলঙ্ক আমরা এখন পর্যন্ত পুরোপুরি মুক্ত হতে পারিনি, কারণ সব আসামিদেরকে আমরা এখনো ফাঁসিতে ঝুলাইতে পারিনি। 52 দিনগুলো অনুসারে জেলখানায় অনশনকারীর সংখ্যা কত? 2 জন, 4 জন, 3 জন, 5 জন। জেলখানায় অনশন করছেন কারা? 2 জন অনশন করছেন, একজন বঙ্গবন্ধু আর একজন তার সাথে একজন রাজবন্দী ছিলেন, একজন লিডার ছিলেন, নাম হচ্ছে মহিউদ্দিন। এটা সরকারি বৃন্দাবন কলেজ না, হবিগঞ্জের। আমার হবিগঞ্জে যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, আমার কাছাকাছি শহর, বাট আমি হবিগঞ্জ কখনো যাইনি। মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট এলাকার প্রতি আমার বিস্তর ফ্যাসিনেশন। আমার সব থেকে পছন্দের শহর হচ্ছে সিলেট। ব্রাহ্মণবাড়িয়াতে আমার বাড়ি, ঢাকায় আমি থাকি, বলতে পারো সেকেন্ড হোম। পছন্দের শহর সিলেট, যাই হোক। বাট হবিগঞ্জ আমি কখনো যাইনি শহরে, একবার যাওয়ার ইচ্ছা আছে। তারপরে আসো 52 দিনগুলো রচনায় বঙ্গবন্ধুর জেল সঙ্গী মহিউদ্দিন আহমেদ, খন্দকার মোশতাক, মৌলানা ভাসানী, মৌলানা তর্কবাগীশ মহিউদ্দিন আহমেদ। লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রশ্ন। তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত তারিখে ঢাকা সেন্ট্রাল জেলের গেটে নিয়ে যাওয়া হয়? 27 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি, 22 ফেব্রুয়ারি। বঙ্গবন্ধু যেহেতু 21 ফেব্রুয়ারি ঢাকাতে ছিলেনই না, 27 ফেব্রুয়ারিতে তো থাকার প্রশ্নই আসে না, তাহলে উত্তরটা আগে আসবে। বুঝো নাই মনে হয়? ভাষা আন্দোলন সামনে, ওই সময় অস্থিরতা তৈরি হচ্ছে, তাহলে মুজিবরে এখান থেকে সরাও, এই ছিল কাহিনীটা। তাহলে ঘটনাটা পিছনের দিকে আসবে। পিছনের দিকে আসলে দেখো 22, 21, 27 অটো বাদ, উত্তর 15 ফেব্রুয়ারি। এবার বুঝছো? ক্লিয়ার? এরপরে মহিউদ্দিনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি হিসেবে বিবেচনা করা হয়? সহকর্মী, সহযোদ্ধা, ভাই, বিরুদ্ধ কর্মী। সহকর্মী, সহযোদ্ধা দুটোই ঠিক, কিন্তু ভালো উত্তর হচ্ছে সহযোদ্ধা। কারণ তুমি যখন একটা টার্গেটকে অ্যাচিভ করার জন্য খুব কষ্ট করবা, একই সাথে যখন থাকবা 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 8 জন, তোমরা সহকর্মী এবং সহযোদ্ধা। তুমি সহযোদ্ধা। কারমাইকেল কলেজ, রংপুর। এরপরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরের প্রশ্ন। 52 দিনগুলো প্রবন্ধে বঙ্গবন্ধুকে খুব ভালোবাসে এবং শ্রদ্ধা করতে হবে। সুবেদার, সুপারিনটেন্ডেন্ট, ডেপুটি কমিশনার, জেল সুপার। আসলে শ্রদ্ধা তাকে আশপাশের সবাই করতো। এখান থেকে ভালো উত্তর যেটা ওখানে লেখা আছে, ওখান থেকে হচ্ছে সুবেদার। দেখো, পাকিস্তানের অনেক নেটিভ মানুষ বঙ্গবন্ধুকে এত বেশি ভালোবাসতেন, একজন তো দেখা অবাক হয়ে গেছে, আপ জেলখানা মে। বঙ্গবন্ধু বলেন কিসমত, কি আর করবো, মানে ওটা বিশ্বাস করতে পারতেছে না যে এই লোকেরও জেলে নিয়ে আসতে পারে, এটা কেমন কথা। তো বঙ্গবন্ধু কিসমত, আমার ভাগ্যে আছে, কি করব। আর আগরতলা মামলায় বঙ্গবন্ধু যখন ঢাকা সেনানিবাসে আটক, তোমাদের জিকেতে কাজে লাগবে, এখান থেকে ওইটা খুব বেশি রিলেভেন্ট। তোমরা জানো যে সার্জেন্ট জহুরুল হককে গুলি করে মেরে ফেলা হয়েছিল 17 বা 18 জানুয়ারি ফেব্রুয়ারিতে। বঙ্গবন্ধুকে মেরে ফেলার পরিকল্পনা হয়েছিল সেম, মানে 1969 সালের ফেব্রুয়ারির 10 থেকে ফেব্রুয়ারির 22 বঙ্গবন্ধুর মুক্তি পর্যন্ত, এই সময়টা একদম ব্লাস্ট টাইম। এখন তুমি প্রশ্ন করবে আমাকে, ভাই আগরতলা কি বলে গণঅভ্যুত্থান দিবস হলো 24 জানুয়ারি কেন? 24 জানুয়ারি যে শহীদ আসাদের বুকে গুলি চলছে, এখান থেকে তো শুরু। তো সেনানিবাসে পরিকল্পনা হলো যে শেখ মুজিব এবং সার্জেন্ট জহুরুল হককে গুলি করে মেরে দেওয়া হবে, পেছন থেকে গুলি করা হবে। সকালবেলা বিকালবেলা তারা কিছু সময়ের জন্য হাঁটতে বের হয়, দুপাশে সেন্ট্রি থাকে ক্যান্টনমেন্টের ভিতরে, পেছন থেকে গুলি করে আমরা বলে দেব যে শেখ মুজিব পালাচ্ছিল, জহুরুল হক পালাচ্ছিল, আমরা বাধ্য হয়ে গুলি করছি, উপায় ছিল না, এই কথা আমরা প্রচার করে দেব, বলে আমরা মেরে ফেলাবো। কেমন কাপুরুষ, চিন্তা করো। বিচার চালাচ্ছে, বিচার করে সেনা আইনে কবে ফাঁসিতে ঝুলাবে তাদের নিজেদের মধ্যেই তারা অস্থির হয়ে গেছে, গুলি করে মেরে দিবে, দিয়ে এটা প্রচার করবে তারা পালাচ্ছিল। এই খবরটা পাকিস্তানি একজন নেটিভ, একজন সিপাহী, ও শুনছে, গোপনে আয়সা বঙ্গবন্ধুকে বলছে শেখ মুজিব আপনাকে মেরে ফেলাবে, এ হচ্ছে ষড়যন্ত্র, আপনি কিন্তু বেরোয়েন না। বঙ্গবন্ধু বলছেন যে তাহলে এই খবরটা তাড়াতাড়ি জহুরুল হককে দাও, সে বলছে আপনাকে, জহুরুল হক, দুজনকে মেরে ফেলাবে এই সিস্টেমে। কিন্তু রাজবন্দী তো, তাদের কাছে চাইলেই যাওয়া যায় না, জহুরুল হক আর জানতেন না। পরের দিন যখন জহুরুল হক বের হয়েছেন হাঁটবেন, পেছন থেকে গুলি করে তাকে মেরে ফেলা হয়েছে। আর শেখ মুজিবুর রহমানকে যখন বলা হলো চলেন যাবেন হাঁটবেন, বঙ্গবন্ধু বলছে আমার শরীর ভালো না, আমি যাব না।
এই পুরা ঘটনা কোথায় পাবা? কারাগারের রোজনামচা, ওই বইতে পাবা। কারাগারের রোজনামচার মধ্যে তখনকার জেল জীবনের ঘটনাগুলো আছে। বুঝতে পারছো? বঙ্গবন্ধু বলছে আমার শরীর ভালো না, আমি যাবো না, উনি বেঁচে গেলেন। এখন এটার পিছনে তাইলে ক্রেডিটটা দিতে হবে নিশ্চিতভাবেই আল্লাহ পাঠাইছেন ওই সিপাহীকে, তাই না? সে কিন্তু পাকিস্তানি, সে গোপনে এসে খবর দিয়েছে আপনার কিন্তু মেরে ফেলাবে। পরে ওরা আইডেন্টিফাই করছে কে খবর দিতে পারে, পরে ওই লোককে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় এবং তাকে শাস্তি দেওয়া হয়। বুঝাইতে পারছি কথাটা? সুতরাং ভাই, পাকিস্তানেরও যে সব মানুষ খারাপ এমন না তো, সব যে ভালো এমনও তো না। বুঝাইতে পারছি? ये क्या बात है आप जेलखाना में, এই যে দেখো বলতে বলতে এই প্রশ্ন একটু আগে বললাম কথায় কথায়, এখন চলে আসছে ये क्या बात है आप जेलखाना में। এই প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু বলেন কিসমত, ভাগ্য, ভাগ্য আমার কপালে লেখা ছিল আর কি। হ্যাঁ, কাউরে দোষী না, এটা আছে কোথায়? আমার কপালে আছে, এই জন্য। বায়ান্নর দিনগুলো রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাকে তার সহকর্মীদের খবর দিতে বললেন? চায়ের দোকানের মালিক, নৌকার মাঝি, গাড়ির ড্রাইভার, মহিউদ্দিন। চায়ের দোকানের মালিককে বললেন আর কি যে ফরিদপুর যাওয়ার পরে যে আমাদেরকে এখানে ঢাকায় থেকে নিয়ে আসছে, নিয়ে এসে এখানে রাখবে, এখন এখন আমার সহকর্মীরা যারা পাও তাদেরকে তুমি এই নিউজটা দিয়ে দিও। বঙ্গবন্ধু তাকে রিকোয়েস্ট করলেন। সে মরাতেও শান্তি আছে। লেখক শেখ মুজিবুর রহমান কোন মৃত্যুতে শান্তির কথা বলেছেন? ভাষা আন্দোলনে অংশ নিয়ে, স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়ে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে, জনতার বিরুদ্ধে আন্দোলন করে, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যদি মরেও যাই, সেই মরাতেও শান্তি আছে, কোনো অসুবিধা নাই। এখন তোমাকে তো অন্যায় কোনটা আর ভালো কোনটা তার পার্থক্য করা জানতে হবে। আমাদের সমাজ তখন খারাপ জিনিস সে বেশি খুব ভালো ভালো বলে খুব প্রমোট করে, তাই না? জামাই সরকারি চাকরি করে, বাবা তার কাছে বিয়ে দিতে হইব, বেতন কত? 25,000 টাকা। কারণ 25,000 টাকা দিয়ে কি আজকের বাজারে চলা সম্ভব? বুঝতেই তো পারো। এখন ছেলে চাকরি পেয়েছে, বাপেও খুশি, ছেলে বিয়ে করবে, তার হবু শ্বশুরও খুশি, শ্বশুর বাড়ির লোকও খুশি, বাপের বাড়ির লোকও খুশি। কেন? কারণ ওই যে তলদা তলদা নেওয়া যাবে, বুঝছো তো? মানে খারাপ জিনিসকে আমরা এমন ভাবে মেনে নিছি, এমন ভাবে প্রমোট করতেছি, আশ্চর্য। আর কালকে নিউজ দেখলাম কোন এক সরকারি অফিসে মানে ঘুষ যে লেনদেন হবে ওটা কিস্তি সিস্টেমে করছে। কি মানবিক উদ্যোগ! মানে ধরো তোমার কাছ থেকে আমি 50,000 টাকা ঘুষ নিব, তো তোমার একবারে দিতে কষ্ট হয়, তাই না? তো অসুবিধা নাই, তুমি 5 বারে দাও, 10,000 10,000 করে দিয়ে দাও, কিস্তি সিস্টেম। কই যাবো আল্লাহ? খারাপ জিনিসগুলোকে আমরা ভালো হিসেবে মেনে নিছি। গোয়ালন্দ থেকে ফরিদপুর শেখ মুজিবুর রহমান কিসে আসেন? স্টিমারে, ট্রেনে, বাসে, নৌকায়। বাসের কথা তো কোনো সুযোগই নাই, তাই না? তো গোয়ালন্দ থেকে ফরিদপুর পর্যন্ত উনি গিয়েছিলেন ট্রেনে চেপে। গোয়ালন্দ কোথায়? গোয়ালন্দ হচ্ছে রাজবাড়িতে। অনশন ধর্মঘটের কতদিন পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নাকে নল দিয়ে খাওয়ানো শুরু হয়েছিল? সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর। 4 দিন, 5 দিন, 3 দিন, 6 দিন। নাকে নল দিয়ে খাওয়ানো হয়েছিল কেন? এটাও তো একটা কথা। অনশন করে যদি কেউ মারা যায়, ধরো যে কেউ একজন অনশন করলো, এটা এক ধরনের প্রতিবাদ যে রাষ্ট্র আমার উপরে জুলুম করছে, আমি খাবো না, আমি না খাই মরে যাব। যদি সে মরে, তখন ইন্টারন্যাশনাল ল বা ইন্টারন্যাশনাল কমিউনিটি ওই রাষ্ট্রকে প্রেসার দিবে, সে বিপদে পড়বে। অর্থাৎ একজন মানুষ যদি এই অনশনে মারা যায়, রাষ্ট্রকে বড় ধরনের খেসারত দেওয়ার মুখোমুখি হইতে হয়। এই জন্য নর্মালি কোনো স্টেট চায় না যে এই সিচুয়েশনটাকে সে ফেস করতে চায় না। ভারতের মানে আন্না হাজারে, গান্ধীবাদী নেতা, অনশনের ডাক দিলে সরকার ভয় পাওয়া যায়, কারণ সে একা তো বসে না, ও বসলে শত শত মানুষ ওর সাথে বসে পড়ে। এবং মহাত্মা গান্ধী এই অনশন দিয়ে, অসহযোগ আন্দোলন দিয়ে কিন্তু পুরা শিক্ষা দিয়ে দিছিল ইংল্যান্ডকে। এবং ইংল্যান্ডের তখন এত বড় নেতা উইনস্টন চার্চিল, চার্চিল এত বেকায়দায় পড়ছিল গান্ধীর এই মানে সিচুয়েশনের কারণে। চার্চিল এক পর্যায়ে বিরক্ত হয়ে বলছিল, কষ্ট পায় বলছিল যে এই লোকের কাছে আমরা ভারতের এই যে অধিকার যেটা আমরা অর্জন করছি, এটা নাকি অধিকার, এত কষ্ট করে দখল টখল করলাম, তার কাছে দিয়ে চলে আসতে হবে। এবং সে কষ্ট পায় বলছে এ তো অর্ধনগ্ন পাগল, তার সাথে আমরা পারবো না। কারণ ওই যে গান্ধী যে নিচে ধুতি পড়তেন, উপরের শরীরটা ম্যাক্সিমাম সময় খালি থাকতো বা কখনো কখনো চাদর থাকতো, এই জন্য তাকে ব্যঙ্গ করছে চার্চিল। ব্যঙ্গ করে বলছে অর্ধনগ্ন পাগল। চার্চিলের মতো এত বড় লিডার, চার্চিল নিঃসন্দেহে বড় নেতা, কোনো ডাউট নেই, তাই না? বিশ্বের শ্রেষ্ঠ 100টা ভাষণের মধ্যে যে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ, সেখানে চার্চিলেরও ভাষণ আছে, উই শ্যাল ফাইট অন দ্য বিচ। ওই যে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়
ব্রিটিশদেরকে অনুপ্রাণিত করার জন্য তিনি ভাষণটা দিয়েছিলেন। আমরা কখনো হারিনি, হারবো না। আমরা প্রয়োজনে সমুদ্র সৈকত থেকে শুরু করে আকাশ, জঙ্গল থেকে শুরু করে মাটি, নদী থেকে শুরু করে পাহাড়, সব জায়গায় যুদ্ধ করব। ওই ভাষণটা। তো সেই নেতা নিজের সংবরণ করতে না পেরে গান্ধীকে বলে বসলেন, অর্ধনগ্ন পাগল, তার কাছে আমরা ভারত দিয়ে আসতে হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে গান্ধীর পাওয়ারটা কোথায়? গান্ধীর পাওয়ার ওই জায়গাতে, সাধারণ মানুষ তাদেরকে ভালোবাসতেন, ওই অনশন, ওই কষ্ট, তাদের প্রেম, বুঝতে পারছো? এই জন্য বঙ্গবন্ধু যখন অনশন শুরু করলো, 4 দিন যাওয়ার পরে পাকিস্তানের ভয় পেয়ে গেল যে যদি মরে যায় তাহলে আমরা বেকায়দায় পড়ে যাব। তাহলে এক কাজ করে, মরতে দিও না, নাকে নল ঢুকাও, তাহলে জোর করে খাওয়াও, যে কোনোভাবে তাকে বাঁচায় রাখতে হবে। কারা কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরতে দিতে চাচ্ছে না কেন? দেশের শৃঙ্খলা রক্ষায় জেল সুপারের আদেশ, সরকারের নির্দেশ, দেশের স্বাধীনতা রক্ষা, সরকারের নির্দেশ, তাহলে কি করতে হবে? বাঁচায় রাখতে হবে। এখন একটু খেয়াল করো, দেশের শৃঙ্খলা রক্ষায় কারা কর্তৃপক্ষ না, আলটিমেটলি এই নির্দেশটা উপর থেকেই আসছে যে তাকে যে কোনো মুহূর্তে কি করতে হবে? বাঁচায় রাখতে হবে, তারা মারা যাবে না। জেল সুপারের আদেশ হবে কিনা? না। দেশের স্বাধীনতা রক্ষায় না, স্বাধীনতার প্রশ্ন তো তখন আসেই নেই। আলটিমেটলি এই নির্দেশগুলো উপরের, তো আমরা এটা উত্তর নিলাম। বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে, মুক্তিযোদ্ধারা বায়ান্নর রচনায় কি বোঝানো হয়েছে? বঙ্গবন্ধুর সংগ্রামী আত্মজীবনী লেখার সুযোগ, বিচিত্র অভিজ্ঞতা, রাজনৈতিক পর্যবেক্ষণ, বায়ান্নর ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর আপসহীনতা, মুক্তিকামী মানুষের জন্য বঙ্গবন্ধুর সফল নেতৃত্ব। বাংলাদেশের মানুষ বা এই দেশের মানুষ আপনার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে, সো মুক্তিকামী মানুষের জন্য বঙ্গবন্ধুর সফল নেতৃত্ব, এটাই ভালো উত্তর। বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে, 52 দিনগুলোতে এই অনেক কিছু হলো যুদ্ধ, স্বাধীনতা, অভ্যুত্থান, যোগ্য নেতৃত্ব। এখন তুমি বলো এখান থেকে কোনটা ভালো উত্তর? আপনার কাছ থেকে বাংলাদেশ অনেক কিছু আশা করে, তো অনেক কিছুর মধ্যে সবকিছুই পড়ে। আমরা স্বাধীনতাকে নিতে পারি, বাট ভালো উত্তর হচ্ছে যোগ্য নেতৃত্ব। ফরিদপুর জেলায় অনশনে থাকা গেলে শেখ মুজিবুর রহমান কোন অসুখে ভুগছিলেন? প্লোরিসিস, বক্ষব্যাধি, ডায়রিয়া, হার্টের দুর্বলতা। প্লোরিসিসে ভুগতেছিল হচ্ছে মহিউদ্দিন, বঙ্গবন্ধু ছিল হচ্ছে হার্টের দুর্বলতা। নাকেও অসুখ ছিল, বলছিল যে নাকে যখন নল ঢুকাইছে ধাক্কায়া, তারপর এখানের মধ্যে ঘা হয়ে গেছে, নাকেটা ব্যারাম ছিল, এরকম একটা ওইখানে লাইন আছে দেখবা। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে, এখানে কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? 47-এর দেশভাগ, ভাষা আন্দোলনের গুলিবর্ষণ, 69-এর অভ্যুত্থানের গুলিবর্ষণ, 25শে মার্চের গুলিবর্ষণ। ভাষা আন্দোলনের গুলিবর্ষণ। এখন পদে পদে ভুল হয় যখন পতন আসে, এটা একটা দার্শনিক উক্তি। তোমরা দার্শনিক উক্তি বুঝো কিনা আমি জানি না। দার্শনিক উক্তি বুঝতে হলে দার্শনিক কে এটা আগে বোঝা লাগবে। দেখো, আমি 3 জন মানুষকে দেখাই, একজন কবি, একজন বিজ্ঞানী এবং একজন দার্শনিক। একজন কবি কল্পনা বিলাসী হবেন, তিনি ভাববেন, তার কাছে সত্য মিথ্যা, বাস্তবতা অবাস্তবতা এই জিনিসগুলো কম গুরুত্ব পায়। উনি কল্পনার ঘুরে ছুটায়া তার মতো করে, তার রঙে ঢঙে, তার চিন্তার দ্বারা পৃথিবীকে দেখতে বেশি পছন্দ করেন। তার কাছে কল্পনা প্রবণ হওয়া, কল্পনার বিলাসিতাই আসল। তিনি মানুষের জন্য বলেন, তবে কবির কাজ মূলত কল্পনা, কবি মূলত স্বপ্নচারী, রাইট? আচ্ছা, একজন বিজ্ঞানী, উনি কল্পনা বিলাসীও নন, স্বপ্নচারীও নন, উনি ল্যাবচারী। উনি ল্যাবে যা পাবেন সেটা মানেন, ল্যাবে না পেলে মানেন না। ল্যাবের রিপোর্ট ভুল হলেও তার কাছে এটাই ঠিক, ঠিক না? কারণ দেখো, পৃথিবীতে অনেক বৈজ্ঞানিক থিওরি শত শত বছর ধরে সত্য ছিল, তাদেরকে সায়েন্সের ফ্যাক্ট বলে মানছে, পরে আবার অন্য কেউ সেটারে ভুল প্রমাণ করে দিছে। এলে আগে যখন সত্য হিসেবে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, কোনো বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষার দ্বারাই তো হয়েছে। তো ওই বিজ্ঞানীর পরীক্ষা নিরীক্ষা করে সেটারে সত্য পাইছে, 300 বছর পর একজন সেটা বলছে এটা মিথ্যা। তাইলে বিজ্ঞানী যেটা পায়, প্রাপ্ত ফলাফল, রেদার এটা রাইট অর রং, ওটা নিয়ে তার কথা না, সেটাকে মানবে, এর বাইরে কিছু না। কিন্তু একজন দার্শনিক, তিনি সাধারণত জীবনের সত্য দিকগুলো নিয়ে ভাবেন, সত্য দিকগুলো নিয়ে কথা বলেন, এবং দার্শনিক সাধারণত চিন্তাশীল ভূয়দর্শী মানুষ হন। তার চিন্তার দ্বারা তিনি জীবনকে যে দিক থেকে দেখেন, জীবনের মৌল মানবিক সত্য কথাগুলো একজন দার্শনিক বলেন। এমন কথাগুলোকে দার্শনিক সত্য কথা বলা হয়। মানে তুমি লাইফের যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে ওই কথাগুলোর মধ্যে সত্য বাস্তবতা খুঁজে পাবা, এই জন্য এই কথাগুলোকে বলা হয় দার্শনিক সত্য কথা। বুঝছো? এই যে মানুষের যখন পতন আসে, তখন পদে পদে সে ভুল করে, অর্থাৎ তুমি একটা সময়কে ডেস্ট্রয় হয়ে যাবা। তার লক্ষণ কি? তার লক্ষণ হচ্ছে তার আগে তুমি ব্যাক টু ব্যাক অনেকগুলো ভুল করবা, এবং
আলটিমেটলি একটা ফাইনাল ভুল তোমাকে ফাইনাল ডেস্টিনেশনের কি বলে ডেস্ট্রয় করে তোমাকে ছেড়ে দিবে। বুঝাতে পারলাম? আগে অনেকগুলো সিম্পটম প্রকাশিত হয়। যখন একটা মানুষ ধ্বংস হবে তার কিছু লক্ষণ আগে থেকে আসে। তো বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানিদের এই কুকর্মকে নুরুল আমিনের এই ২ নম্বরীকে বললেন যে মানুষের যখন পতন আসে তখন পদে ভুল হয়। বুঝেছো? এর একটা দার্শনিক মন্তব্য। ৫২ দিন রচনায় মানুষের যখন পতন আসে তখন পদে ভুল হতে থাকে উক্তির দ্বারা কি বোঝানো হয়? উৎকণ্ঠা, নেতিবাচক স্থূলতা, অপরিণামদর্শিতা। অপরিণামদর্শিতা মানে বা অদূরদর্শিতা, যেটা কিছুক্ষণ আগেও আসছিল, ভবিষ্যৎ বুঝতে না পারা, পরিণাম বুঝতে না পারা। আমি একটা কথা বললাম, তার পরিণাম কি হইতে পারে, তাই না? আমি একটা কাজ করে দিলাম, তার পরিণাম কি হইতে পারে এটা বুঝতে না পারা। আওয়ামী লীগের কোনো কর্মী বোধ হয় আর বাইরে নাই। উক্তিটিতে প্রকাশ পেয়েছে আওয়ামী লীগ কর্মীদের বন্দিদশা, গৃহে আত্মগোপন, যুদ্ধে অংশগ্রহণ, শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ। বন্দিদশা, ধরছে আর জেলে ঢুকাইছে। কেউ বোধ হয় আর বাইরে নাই। ওখান থেকে কথাটা আসছে। কারণ তখন যে লেভেলের দমন নিপীড়ন হয়েছে তা সীমাহীন, এক কথায়। এজন্য বঙ্গবন্ধু বলছেন যে হয়তো আর কেউ বাইরে নাই, সবাইকে ধরে কি করছে, জেলে পাঠিয়ে দিছে। এরপর 22শে ফেব্রুয়ারি ফরিদপুরে কি হয়েছিল দেখো, 22 তারিখ পরের দিন। এগুলো সমার্থক জিনিস নেওয়া যাচ্ছে না। শোভাযাত্রা হয়েছিল আগের দিন যে ঘটনা হয়েছে তার কনটেক্সটে। এরপরে 1952 সালের 22শে ফেব্রুয়ারি কোথায় সারাদিন শোভাযাত্রা চলে? এই যে পরের প্রশ্ন আবার চলে আসছে। মাদারীপুর, কুমিল্লা, সিলেট, ফরিদপুর। উত্তর হলো ফরিদপুর। তারপরে আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল? 52 দিন রচনায় এ উক্তিতে কার কথা বলা হয়েছে? নুরুল আমিন, মৌলানা ভাসানী, শামসুল হক সাহেব, মোহাম্মদ আবুল হোসেন। নুরুল আমিন বেশি বুঝছে, আমলাতন্ত্রের কথা শুনছে, এবং যে সরকারি আমলাতন্ত্রের কথা শুনে তার ধ্বংস অনিবার্য হয়। বিশ্বের কিছু প্রতিষ্ঠিত রাজনৈতিক থিওরি আছে, তার মধ্যে এটা একটা। আমলাতন্ত্র যাদেরকে নিয়ন্ত্রণ করা শুরু করে তাদের মধ্যে বিপদ যথেষ্ট বেশি। সিভিল সার্জন ফরিদপুর জেলায় মুজিবকে দিনের মধ্যে কতবার দেখতে আসতেন? ২-৩ বার, ৩-৪ বার, ৫-৬ বার, ৫-৭ বার। ৫-৭ বার করে দেখতে আসতেন সিভিল সার্জনকে। সিভিল সার্জন হচ্ছে একটা জেলায় যত সরকারি ডক্টর থাকেন সব ডক্টরদের লিডার, তাকে বলা হয় সিভিল সার্জন। এবং উনি সরকারের প্রতিনিধি হয়ে সেখানে উৎসব মানে যে কাজগুলো আছে ডিসির সাথে, ডিসি অফিসের সাথে, এই জিনিসগুলোকে তিনি করবেন। এবং ওই জেলা কারাগারে যদি কারো ফাঁসি হয় ওই জায়গায় সিভিল সার্জন উপস্থিত থাকতে হয়। সিভিল সার্জনের কাজ হচ্ছে ওই ডেড বডি হইলো কিনা, যাকে ঝুলানো হলো সে মারা গেল কিনা, একটা ডাক্তারি পরীক্ষা আছে, এই কাজগুলো সিভিল সার্জন করেন। কথা বুঝতে পারছো? সো এটা গুরুত্বপূর্ণ পদ। অনশন চলাকালে বঙ্গবন্ধু কয়টি চিঠি লিখেছিলেন? 2টি, 3টি, 4টি, 5টি? 4টি বলাই আছে। 4টা চিঠি লিখেছিলেন। একটা চিঠি লিখেছিলেন ওনার স্ত্রী রেনুর কাছে, উনি লিখেছেন রেনুর কাছে একটা, এরপরে ওনার বাবার কাছে একটা, তারপরে মাওলানা ভাসানী সাহেবের কাছে একটা, আর হচ্ছে উনি লিখেছেন শহীদ সাহেবের কাছে একটা। কাপা কাপা হাতে উনি সব মিলে 4টা চিঠি লিখছিলেন। কথা বুঝতে পারছো? কেন? কারণ বঙ্গবন্ধু বুঝতে পারছিলেন যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, এই জন্য 4 জন মানুষের কাছে তিনি কি করেছিলেন, 4টা চিঠি লিখে রাখছিলেন। এগুলো বলতে পারো একটা বিদায় বার্তার মতোই। এরপর কবে শেখ মুজিবুর রহমানের মুক্তির অর্ডার এসেছিল? মানে একটা পর্যায়ে তারা যখন দেখলো যে আর উপায় নাই, তাদেরকে মুক্তি দিতেই হবে, তখন তারা মুক্তির অর্ডার দেয়। এবং ওই ফরমান আসার আগে তারা স্ট্রেচারে করে বাইরে নিয়ে রাখে যে যদি কোনো কিছু হয়েই যায় তাহলে বাইরে গিয়ে হোক। 27 তারিখে মুক্তির অর্ডার এসেছিল। 1952 সালে শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য কয়টি অর্ডার এসেছিল? 1টি, 2টি, 3টি, 4টি? একটু খেয়াল করে দেখো, যখন ভাষা আন্দোলনের ওই সময়টায় বঙ্গবন্ধু বন্দি অবস্থায় ছিলেন, তার সাথে মহিউদ্দিনও ছিলেন, এবং একটা সময় তাদের মানে পর্যায়ক্রমে দুজনকে কি করা হয়, অনশন যখন তারা চালায় যায় তারপর তাদের দুজনকে কি করা হয়, মুক্তি দিয়ে দেওয়া হয়। তো প্রশ্ন হচ্ছে তখন কয়টা অর্ডার আসছিল? 2টি অর্ডার আসবে, খুব স্বাভাবিক। কি খেয়ে শেখ মুজিবুর রহমান অনশন ভঙ্গ করেন? গরম দুধ, ডাবের পানি, খাবার স্যালাইন, লেবুর শরবত। ডাবের পানি। 2 চামচ ডাবের পানি দিয়ে মহিউদ্দিন বঙ্গবন্ধুর অনশন ভঙ্গ করায় দেন। এরপরে এটা কোথাকার? মদন মোহন কলেজ, সিলেট। আচ্ছা, শেখ মুজিবুর রহমান জেল থেকে মুক্তি পেলেও তার বেরোতে খারাপ লেগেছিল কেন? মহিউদ্দিনের মুক্তির অর্ডার না আসায়, স্ত্রী পুত্র তাকে নিতে না আসায়, বের হয়ে ঢাকা যেতে না পারায়, মহিউদ্দিনকে একা রেখে যাওয়ায়।
তখনও মহিউদ্দিনের কাগজ আসে নাই, পরবর্তীতে আসে এবং মহিউদ্দিনও বের হয়ে যান। মানে কনফার্ম হয়ে গেল উনিও মুক্তি পাবেন মহিউদ্দিন, বাট তখনও পেপারটা এসে পৌঁছায় নাই আর কি। এরপর আজ 200 বছর পরে আমরা স্বাধীন হয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতিচারণে কোন সময়ের প্রসঙ্গ ব্যক্ত করেছেন? পাকিস্তান আমল থেকে না, ব্রিটিশ আমল থেকে 47 সালে প্রাপ্ত স্বাধীনতা। ব্রিটিশ আমল থেকে 47 সালে প্রাপ্ত স্বাধীনতা, এটাই 200 বছর পরে স্বাধীন হয়েছি। অর্থ হচ্ছে এই 1757 সালে পলাশির যুদ্ধ, 1857, 1957, এই না অলমোস্ট পাক্কা 200 বছর হয়ে এই জায়গাটায়। তার 10 বছর আগে 1947 সালে ব্রিটিশদের হাত থেকে মুক্তি, এই অর্থে। 52 দিনগুলো রচনায় কারা নিচে খেলছিল? হাচু কামাল, হাচু রেহানা, হাচু জামাল, কামাল ও রেহানা। কারা নিচে খেলছিল? এখন বুঝো বঙ্গবন্ধুর কয় সন্তান তখন। বঙ্গবন্ধুর বর্তমানে যিনি প্রধানমন্ত্রী, উনি তখন কিছুটা বড়, হাসিনা, উনি হচ্ছে হাচু, আর তারপরে কামাল। তো হাচু ও কামাল এই দুইজনের কথা আসছে। তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি, কে বলেছিল? বলেছিল হচ্ছে শেখ কামাল। বঙ্গবন্ধু যখন ওই যাত্রায় জেলে যান তখন শেখ কামালের বয়স কয়েক মাস, প্রায় 27-28 মাস পরে বঙ্গবন্ধু জেল থেকে মুক্তি পাইলেন। তাহলে ধরলাম যে কামালের বয়স তখন 6 মাস, বঙ্গবন্ধু মুক্তি পাইলেন 28 মাস পর। তাহলে 29, 30, 31, 32, 33, 34, অলমোস্ট 3 বছর বয়স। তাহলে কামাল কথা বলতে শিখে গেছে ওই সময়টায়, কিন্তু বাবাকে তো চিনে না। কিন্তু প্রধানমন্ত্রী তো তখন বাবাকে চিনতেন, বাবা জেলে গেছে, বাবাকে দেখছেও জেলে। ওখান থেকে বের হওয়ার পরে এবার প্রধানমন্ত্রী তার হচ্ছে বাবাকে চিনতে পারছে, গলায় জড়ায় ধরতেছে, তারপরে বাবা বলে ডাকতেছে। তো এজন্য কামালেরও মনে হইলো যে আমি একটু ডাকি। তখন বললো যে হাচু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি। একজন বাবার কাছে এটা অনেক কষ্টের না, যে নিজের সন্তান চিনতেছে না। তোমার আব্বাকে আমি একবার আব্বা বলি। তখন তিনি শেখ কামালকে টান দিয়ে কোলে নিয়ে বললেন, অবশ্যই বলবে, কারণ আমি তো তোমারও বাবা। 52 দিনগুলো শীর্ষক রচনায় ভরসা হলো আর দমাতে পারবে না, এই আত্মপ্রত্যয় কার? মহিউদ্দিন, বঙ্গবন্ধুর, বাঙালির, জেলারের? আত্মপ্রত্যয় হচ্ছে বঙ্গবন্ধুর। এটা কোথায়? ভিকারুননিসা নূন স্কুল কলেজের প্রশ্ন। আচ্ছা, ভিকারুননিসার প্রশ্ন। ভরসা হলো আর দমাতে পারবে না, রাষ্ট্রভাষা বাংলার প্রশ্নে বঙ্গবন্ধুর এই উপলব্ধির অন্তর্নিহিত কারণ কি? ছাত্ররা আন্দোলন করেছে, ছাত্র জনতা 44 দ্বারা ভঙ্গ করেছে, ভাষার জন্য তারা রক্ত দিয়েছে, পাকিস্তানি সরকার তার ভুল উপলব্ধি করেছে। বঙ্গবন্ধুর এই রিয়েলাইজেশন হচ্ছে ভাষার জন্য ছাত্র জনতা রক্ত দিয়েছে। দেখো 18 বছর বয়স, ওখানে একটা কথা আছে, তোমরা কবিতা পড়েছো নিশ্চয়ই। 18 বছরের বয়স জানে রক্তদানের পুণ্য। এখন রক্তদানের পুণ্য মানে কি? তুমি কি এটাকে এই অর্থে ব্যবহার করবা কথাটাকে, যে কেউ অসুস্থ হলে আমি হসপিটালে গিয়ে তাকে রক্ত দিলাম, এই অর্থে লিখছে কিনা কথাটা? না, এই অর্থে না। এই কথাটার একটা ম্যাসিভ, খুব বড় ধরনের একটা অর্থ আছে। সেটা কি? তুমি দেখো ইতিহাসকে যদি পেছন থেকে এখন পর্যন্ত দেখো, মানব মঙ্গলের জন্য রক্ত দিতেই হয়েছে, জীবন দিতেই হয়েছে মানুষের জন্য। সক্রেটিস নিজে সত্য কথা বলে জীবন দিয়ে গেছেন। সক্রেটিসকে যে রাজা আটকাইছিল, তাকে যখন মৃত্যুর আদেশ করা হলো, যে সক্রেটিসের মৃত্যুদণ্ড হয়েছে, তখন রাজা বুঝতে পারছে যে তাকে তো আমরা যে মেরে ফেলতেছি এটা তো ঠিক না, ও তো আসলে ভুল করে নাই, তাকে হিংসার বশবর্তী হয়ে আমরা ধরছি, যে সক্রেটিসের এত অনুসারী, সে আমার থ্রেট হইতে পারে এই কারণে। তো তারা বললো তাহলে এক কাজ করো, তাকে ছাইরা দাও, অন্য কোথাও গিয়ে সে বেঁচে থাকুক, মেরে ফেলার দরকার নেই। বন্দি অবস্থায় পেছন দিয়ে আইসা রাজার লোকেরা বলল যে রাজা বলছে আপনি চাইলে কি করতে পারেন, এখান থেকে পালায়ে যাইতে পারেন, আপনি শর্ত হলো অন্য কোনো দেশে দূরে কোথাও গিয়ে থাকতে হবে, এখানে থাকতে পারবেন না। তো সক্রেটিস বললেন যে আমি যদি এখন পালাই, তাহলে এতকাল ধরে আমি আমার যত আইডিওলজিকে প্রচার করেছি, দারুণ দারুণ কথা বলেছি মানুষের জন্য, মানুষ বলবে সক্রেটিস সব মিথ্যা কথা বলছে। মিথ্যা না বললে পালাইলো কেন? আমি পালাবো না, আমি যা বলেছিলাম সত্য বলেছিলাম, আমি আমার কথার পক্ষে, ওই প্রশ্নে আমি অনর, প্রয়োজন হলে আমি জীবন দিব। এটাও মানব মঙ্গলের জন্য জীবন দেওয়া, এটাও রক্তদানের পুণ্য। জীবন দেওয়া, রক্ত দেওয়া, কোরবান করা, জানকে আত্মোৎসর্গ করা। বুঝতে পারছো? তো তুমি ইতিহাসকে ঘাটো, ঘাটলে দেখবা একদম এই কথা মানে খাপে খাপ মিলে যাবে। এই বয়স জানে রক্তদানের পুণ্য, এবং তরুণরা এই জায়গায় বেশি অগ্রগামী। বুঝতে পারছো? তো বঙ্গবন্ধু এটাই বললেন, ভাষার জন্য ছাত্র জনতা রক্ত দিছে, রক্ত ব্যতীত এখন পর্যন্ত কোনো অধিকার আদায় হয়েছে এমন আমার
এই শিক্ষকতার জীবনে, ছাত্র জীবন মিলে এই বয়সে আমি এমন কোনো ঘটনা পড়িনি। আমি জানি না হইছে কিনা, হয়ে থাকতে পারে অন্য কোনো গ্রহে। তো পৃথিবী নামের গ্রহে হইছে কিনা আমি জানি না, আমি পড়িনি কোথাও যে রক্ত দেয়া লাগে নাই, কিন্তু অধিকার এস্টাবলিশ হয়ে গেছে। এমন কিছু আমি জানি না। এজন্য ওই রক্তদানের পুণ্য, বুঝতে পারছো? বায়ান্নর দিনগুলো রচনায় এখন আর প্রকাশ্যে বাংলা ভাষার বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছেন না। কে? সুপারিনটেনডেন্ট, মৌলানা সাহেবরা, উপকারাধ্যক্ষ আমির হোসেন। এখন আর প্রকাশ্যে, খুব খেয়াল করো, বাংলা ভাষার বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছেন না। ওই সময়টায় আমাদের সাধারণ মানুষ যারা, আমাদের মধ্যে কিছু মিশ্র প্রতিক্রিয়া ছিল, কিছু দল উপদল ছিল, কিছু সিস্টেম ছিল। এক এক মানুষ এক একভাবে এক এক বিশ্বাসকে প্রচার এবং প্রসার ঘটাইতো। বোঝো নাই মনে হয়, আমার কথা ঘুরে ফিরে বলছি, তাই তাই তো? মৌলানা সাহেবদের একটা বড় অংশ তখন বলছে যে বাংলা তো হিন্দুদের ভাষা, বাংলায় আবার কথাবার্তা কিসের, উর্দু উর্দু। আচ্ছা, উর্দুতে প্রচুর ধর্মীয় কিতাব লেখা আছে, এটা মিথ্যা নয়। কিতাবগুলো মূলত আরবিতে, উর্দুতে আছে, ফার্সিতে আছে, ঠিক আছে। কিন্তু বাংলা আমার জন্মগত ভাষা, আমি এটার বিপক্ষে কি করে যাব? আল্লাহ বলেছেন খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান, সূরা রহমান। আল্লাহ বলতেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি, তারপরে তাকে কথা বলতে শিখাইছি। বুঝো নাই মনে হয়। আচ্ছা, পিছনে যাও। ১৬০০ সালের পরবর্তী সময় আব্দুল হাকিম বঙ্গবাণী লিখেছেন না, যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপনি নিরঞ্জন। যেখানে মানুষ যে ভাষাতেই কথা বলে না কেন, আল্লাহ সেটা বোঝেন, কারণ মানুষকে তো ভাষা আল্লাহ শিখাইছেন। তারপরে আবার উনি বলছেন, মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষর হিংসে সেসবের গণ। যাদের সত্যিকারের জ্ঞান নাই, তারা বাংলা ভাষাকে হিন্দুর ভাষা বলে মনে করে। মারফত ভেদে যার নাহিক গমন, মারফত মানে এখানে মরমে সাধনা অর্থে ব্যবহার হয়নি। মারফত মানে এখানে সত্যিকারের জ্ঞান, নলেজ। যার সত্যিকারের জ্ঞান নাই, হিন্দুর অক্ষর হিংসে সেসবের গণ, তারা বাংলাকে হিন্দুর অক্ষর বলে মনে করে। বোঝনি? বাংলা ভাষায় প্রচুর পরিমাণে সংস্কৃতের শব্দ আছে। এখন বাংলা ভাষায় প্রচুর পরিমাণে সংস্কৃতের শব্দ আছে। সংস্কৃত হিন্দুদের ধর্মীয় ভাষা, এই জন্য বাংলাকে হিন্দুর ভাষা বলে তারা চালাইতো একজন লোক, কিন্তু যাতে তারা বাঙালি। বাংলার প্রতি তাদের ঘৃণা ছিল, তাদেরকে জবাব দিয়েছেন আব্দুল হাকিম। আর উর্দু ভাষাটা আরবি বর্ণমালায় লেখা হয়, এই জন্য উর্দু মুসলমানের ভাষা, এরকম করে প্রচার করত। এই প্রচারগুলো তো ৪৭-এর পরবর্তীতে পাকিস্তানিরাও করছে। এবং মৌলানা সাহেবদের একটা অংশ ছিল যারা বাংলার বিপক্ষে তখন কথাবার্তা, প্রচার, প্রপাগান্ডা চালাইছে। এই তাদেরকে নিয়ে কথাটা বলা হয়েছে, বুঝছো? ওদেরকে জবাব দিতে গিয়ে বলছেন কবি যে মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষর হিংসে সেসবের গণ। যাদের সত্যিকারের জ্ঞান নাই, তারা বাংলাকে হিন্দুর অক্ষর বলে মনে করে। সত্যিকারের জ্ঞান নাই মানে তারা যদি বুঝতো এই কথাটা আল্লাহ সবার মুখে ভাষা দিয়েছেন, কোরআনের ওই আয়াতের তাফসীর যদি তারা বুঝতো, আল্লাহ বলেছেন খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ বলতেছেন আল্লাহ মানুষকে কথা বলতে শিখাইছেন। তার মানে বাংলা কে শিখাইছে? আল্লাহ। আরেকজনকে ইংরেজি কে শিখাইছে? আল্লাহ। তার মুখে ভাষা দিয়েছেন আল্লাহ। তো সমস্ত ভাষার রব দিয়েছেন আমাকে। এখন আমি কি করে ডিস্টিংগুইশ করব এটা হিন্দুর, এটা মুসলমানের, এটা হচ্ছে অমুক ধর্মের, তমুক ধর্মের? এটা মূর্খতা নয় কি? এই যে মৌলানা সাহেবদের কথাটা এই প্রসঙ্গে আসছে, এবং এরা কিছু মোল্লা আমাদেরকে বারবার পিছাই দিছে, সত্য। জনগণের বিরুদ্ধে যেতে শোষকরাও উঠে পড়ে লাগে, অগ্রসীল হয়, ভয়ভীতি পায়, অনেক ষড়যন্ত্র করে ভয়ভীতি পায়। বঙ্গবন্ধু বলছে যে জনগণ যে কথা বলবে, সাধারণ মানুষের মতামত যেদিকে থাকে, এর বিপক্ষে যাইতে শোষকরা ভয় পায়। এই কারণে, কারণ পাবলিক ধরলে আর মায়ের উপরে কোনো ওষুধ নাই। শ্রীলঙ্কায় দেখো না 2 বছর আগে কি ঘটলো, একদম বাইম মাসের মতো ছেঁচা দিছে সরকারের লোকজনকে। একটা ভিডিও ভাইরাল হয়েছিল না, ওই যে এক নেতা তার কাপড় টাপড় খুলে নিয়ে গেছে, কি একটা অবস্থা। প্রভাবশালী নেতা রাস্তায় পায়া পাবলিকে পিডায়া সব খুলে নিয়ে গেছে। তাহলে জনগণ যদি ধরে, আলটিমেটলি এই থাবা থেকে বাঁচতে পারে না কেউ। অসম্মানে বাঁচার চেয়ে সম্মানের মৃত্যু গৌরবের। কোন চরিত্রে প্রত্যয়ের প্রতিফলন আছে? শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু বলেছেন যে অসম্মানের মৃত্যু বেঁচে থাকার চেয়ে সম্মানের মৃত্যু অনেক বেশি গৌরবের। বেঁচে থাকলাম কিন্তু সম্মান পাইলাম না, লাভ কি? পাকিস্তানি শাসকরা কোন নেতাকে শেখ মুজিবুর রহমানের সঙ্গে একই সাথে ফরিদপুর জেলে পাঠায়? মহিউদ্দিন আহমেদ। ওকে, তারপরে আসো শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমদ
জেলখানায় ইচ্ছে করে কি খেতেন? কমলার রস আর লবণ পানি, ডালিমের রস আর লবণ পানি, লেবুর রস আর লবণ পানি, আঙ্গুরের রস আর লেবুর রস আর লবণ পানি। এতে কোনো ফুড ভ্যালু নেই, এর জন্য তারা খাইছেন এটা। বঙ্গবন্ধুকে ফরিদপুর জেলে বদলি করা হয়েছিল কেন? কূটকৌশলের অংশ হিসেবে বিশৃঙ্খলা সৃষ্টি করে আন্দোলনকারীদের দমানোর জন্য পালানোর চেষ্টা করায়। কূটকৌশলের অংশ হিসেবে। তোমাদের এই কথাটা মনে হয় ভাইয়া অল্প কটা প্রশ্ন আগে ব্যাখ্যা করে আসছিলাম, যে নেতাকে দূরে সরাই দাও, তাইলে কর্মী নিস্তেজ হয়ে যাবে। বুঝো নাই? আমাকে এক ভাই 2011 সালে মনে আছে, আমার একদম সাল সহ মনে আছে, আমাকে এক ভাই প্রশ্ন করছিল যে, বড় ভাই আর কি, হ্যাঁ, যে বলো তো কাউসার, একদল ভেড়া তাদের লিডার একটা বাঘ, আর একদল বাঘ তাদের লিডার একটা ভেড়া, যদি যুদ্ধ হয় তাহলে জিতবে কারা? বুঝতে পারছো? মানে দারুণ সমীকরণ কিন্তু। মানে এখানে এক পাল ভেড়া, তাদের লিডার হচ্ছে বাঘ, ভার্সেস এক পাল বাঘ, তাদের লিডার হচ্ছে একটা ভেড়া। এরা হলো গিয়ে লিডার। অর্থাৎ এক পাল ভেড়া, ভেড়ার দলের লিডার হচ্ছে বাঘ, আর এক পাল বাঘ, তাদের লিডার হচ্ছে একটা ভেড়া। তাহলে বাঘের দলের নেতা হচ্ছে ভেড়া, আর ভেড়ার দলের নেতা হচ্ছে বাঘ। এখন প্রশ্ন করছে তাদের মধ্যে যদি ফাইট হয় কারা জিতবে? এখন আমি যদি তোমাদের জিজ্ঞেস করি কারা জিতবে, তোমরা অফলাইনে থাকলে, আমার সামনে থাকলে, আমি নির্ঘাত তোমাদের জিজ্ঞেস করতাম এটা। আমি প্রায় সময় জিজ্ঞেস করিও ক্লাসে, যে বলতো বাবুরা, এটা যদি হয় তাহলে কারা কারা জিতবে? এটা আইকিউ টেস্ট, তাই না? যদি এই দুই দলের মধ্যে যুদ্ধ হয় তাহলে এই দলটা জিতবে। বুঝতে পারছো? দে উইল বি দ্য উইনার। কেন তারা উইনার হবে? হ্যাঁ, জানো কেন তারা উইনার হবে? এখন এক পাল ভেড়া, মনে করো এখানে 50টা ভেড়া আছে, তো এখানে তো 50টা বাঘও তো আছে। ধরো এখানে 50টা ভেড়া, এখানে 50টা বাঘ। তুমি বলো ভাইয়া আপনার কি মাথাটা খারাপ হয়ে গেল? 50টা বাঘের সাথে 50টা ভেড়া ফাইট করলে তারা জিতবে? এটা ভাইয়া কি বলেন? হ্যাঁ, আমার মাথা খারাপই হয়ে গেছে, কিন্তু আমার কথাটা সত্য, এরাই জিতবে। এই 50টা ভেড়া জিতবে। কেন জিতবে? আসো, কাম টু দ্য পয়েন্ট ম্যান, কাম অন। জিতবে হচ্ছে তাদের লিডার হচ্ছে একটা টাইগার। এখন নেতা যদি ওই লেভেলের নেতা হয়, তার কর্মীদের মধ্যে তার যে এনথুজিয়াস্টিক মনোভাব, তার যে কালিবার, এগুলো সব কপি হয়ে যায়। এটা জানো কি? ডিরেক্ট ব্লুটুথের মতো যাবে। মোটিভেশন, তার ভিশন, তার সব কিছু যাবে। তখন এই ভেড়ার দল আর ভেড়া থাকবে না, সবাই এক একটা বাঘে রূপান্তর হবে। তুমি দেখবে ভেড়া কিন্তু আসলে এটা বাঘ হয়ে গেছে, কারণ লিডার তো বাঘ। বাঘ যখন বাঘের মতো করে লিড করবে, তারা ছিল ভেড়া, এখন বাঘ হয়ে যাবে। ওকে? আর এখানে হচ্ছে এই হলো গিয়ে ভেড়া। এখন ভেড়া যখন ভেড়ার মতো করে লিড করবে, সব বাঘ ভেড়া হয়ে যাবে, কারণ তাদের নেতা তো ভেড়া। বোঝো নাই? তো পেছনে যারা থাকে তারা তো নির্দেশনায় অপেক্ষা থাকে লিডারের। তো লিডারের নির্দেশনা বাঘের মতো হইলে আউটপুট বাঘের মতো আসে, লিডারের নির্দেশনা যদি ভেড়ার মতো হয় তাহলে আউটপুট ভেড়ার মতো আসে। এটা বাস্তবতা। এটা অনেক গবেষণাধর্মী একটা ফলাফল। মানে এটা বিরাট, শুধু আইকিউ না, এটা একটা মস্ত বড় ফিলোসফি। বুঝছো কাহিনীটা? সো মাথায় রাখবা এটা। এখন আমরা কেন জিতলাম 71 সালে? আর তুমি আবার বলবো ভাইয়া আপনি আমাদেরকে ভেড়া বানাই দিবেন। না, ভেড়া বানাই দিচ্ছি না, উল্টা বুঝতেছো কেন? সহজ করে বুঝো না। আমরা 7.5 কোটি 8 কোটি মানুষ ছিলাম, আমাদের সামরিক সক্ষমতা ছিল না, আমাদের বিস্তর দেশপ্রেম ছিল ভয়ঙ্কর লেভেলের, আর আমাদের ছিল যোগ্য নেতৃত্ব। বুঝতে পারছো? এই কারণে আমরা সেদিন জিতে গেছিলাম। আমাদের ব্যাপক ইমোশন ছিল। ভাইয়া, বুদ্ধিজীবীদের কথা শুনলে দেশ স্বাধীন হয় না, এটা মনে রেখো। পৃথিবীতে পাগলরাই কিছু কিছু কাজ, বড় বড় কাজ করে। পাগল ছাড়া দুনিয়া চলে না। আমাদের যখন কিছুই নাই, আমরা বলছি আমরা স্বাধীন হয়ে যাব, আমরা পারবো। দেখছো, আমরা পারছি। আমাদের জনযুদ্ধ, শতকরা 98% মানুষ সেদিন যুদ্ধের পক্ষে ছিল। 2% হয়তো কোলাঙ্গার আমাদের সাথে বেইমানি করছে, কিন্তু এই জনযুদ্ধে 98% মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তা, যোগ্য নেতৃত্ব, আমাদের ইমোশন, আমাদের দেশপ্রেম, আমাদের রক্ত ঢেলে দেওয়ার ক্ষমতা,
বুঝতে পারছো? আমাদের চোখের জল, আমাদের এই মাটির জন্য আমাদের প্রেম সবকিছু মিলে আমরা স্বাধীন হয়ে গেছি। এই জন্য আমাদের কোনো কিছু না থাকার পরেও আমরা ফাইট করেছি অসীম সাহসিকতা নিয়ে। বুঝেছো? মাথায় রেখো এটা। তো তারা বঙ্গবন্ধুকে ওখানে দূরে নিয়ে গেছে কূটকৌশলের অংশ হিসাবে। লিডারকে কি করো? দূরে সরায় ফেলো। বঙ্গবন্ধুর মতে তখন ট্যাক্সি পাওয়া খুবই কষ্টকর ছিল। কেন? রিকুইজিশনের কারণে, সংখ্যাগত কারণে, বেশি রাত বলে, অনিরাপদ বলে ট্যাক্সি পাওয়া কেন ছিল তোমার হচ্ছে কষ্টকর ছিল? সংখ্যাগত কারণে। তারপর শেখ মুজিবুর রহমান সুবেদার সাহেবকে নাস্তা করার কথা বললেন কেন? নেতাকর্মীদের সঙ্গে দেখা হওয়ার আশায়, ক্ষুধা পেয়েছিল তাই খাবারের আশায়, নির্ধারিত সময় কাটানোর আশায়, আশপাশটা ঘুরে দেখার আশায়। বঙ্গবন্ধুর টার্গেট ছিল যে নেতাকর্মীদের সঙ্গে দেখা হয়ে যাবে, যদি এখানে একটু দেরি করতে পারি কেউ না কেউ আসবে, টাইমিং হয়ে যাবে, তারা জানবে আমি এখানে আসছি। কাশেম সাহেব প্লুরিসিস রোগে আক্রান্ত। বায়ানুদ্দিন রচনায় কাশেম সাহেবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ চরিত্র মহিউদ্দিন, তার প্লুরিসিস ছিল, বক্ষব্যাধি। বক্ষব্যাধি মানে বুকের কোনো একটা রোগ আর কি, শ্বাসকষ্ট বা এই জাতীয় কিছু একটা, প্লুরিসিস। শেখ মুজিবুর রহমানের নাকে ঘা হওয়ার কারণ কি? নাসারন্ধ্র বন্ধ থাকা, নাকে নল ঢোকানো, নাকে ব্যথা পাওয়া, নাকে অস্ত্রোপচার করা। নাকে তার আগে থেকে একটা প্রবলেম ছিল, বঙ্গবন্ধু সেটা উল্লেখ করেননি, বলছে নাকে একটা ব্যারাম ছিল। কিন্তু যবেই নল ঢুকানো হয়েছে ওই জায়গায়, যখন বারবার নল ঢুকানো হইলো, একটা পর্যায়ে গিয়ে নাকে কি হয়ে গেছে? ওনার ঘা হয়ে গেছে। বুঝতে পারছো? নাকে নল ঢুকানোর কারণে তার ঘা হয়ে গেছে। তুই খাবি না, তোর গোষ্ঠী খাবে, এমন ঘটনার সমতুল্য কোনটি? ডাক্তার সাহেব ডাবের পানি আনিয়েছেন, মুক্তি দিলে খাবো, না দিলে খাবো না, নাকের মধ্যে নল ঢুকে খাওয়াচ্ছে। ঔষধ খেলাম পেট পরিষ্কার করার জন্য, নাকের মধ্যে নল ঢুকায় খাওয়াচ্ছে। তুই খাবি না, তোর গোষ্ঠী খাবে, জোর করে খাওয়াচ্ছে আর কি। হ্যাঁ, 144 ধারা বলতে কি বোঝায়? সভা সমাবেশ নিষিদ্ধ করা, অধিকার অস্বীকার করা, দমন অর্ডিন্যান্স, শৃঙ্খলা রক্ষার আইন। সভা সমাবেশকে নিষিদ্ধ করে রাখা, এটাকে 144 বলা হয়। ধরো একটা মাঠ আছে, হ্যাঁ, এটা বড় মাঠ, এখানে একটা বড় মাঠ পাশাপাশি। এখন কোন একটা সংগঠন এই জায়গায় সমাবেশ করার তারিখ ঘোষণা করছে, মনে করো যে আগামী 10 জুলাই বিকাল 3টা। আরেক সংগঠন তাদের এন্ট্রি, তারাও বলছে এখানে 10 জুলাই বিকাল 3টা। এখন ওরা এখানে করবে, ওরা এখানে করবে, ভেজাল হইতে পারে না? মাঝখানে মনে করো 100 মিটারের দূরত্ব, মনে করো আর কি, দুইটা মাঠ পাশাপাশি। এখন এখানে যারা সমাবেশ করতে চায় আর এখানে যারা সমাবেশ করতে চায়, তারা বিপরীত পার্টি। এখন দুই দলের নেতাকর্মী, লোকজন, শত শত হাজার হাজার মানুষ আসবে। আসলে একটা সময় দেখা গেল কোনো না কোনো কারণে বাঁধবে মারামারি, বাঁধবে, এখানে একটা বড় ধরনের ঝামেলা হতে পারে। তখন দেখা গেল লোকাল প্রশাসন বলল যে 10 জুলাই সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত ওই জায়গায় 144 জারি থাকবে। 144 জারি থাকার অর্থ হচ্ছে ওই জায়গায় সভা সমাবেশ নিষিদ্ধ, যাও, কারোরই করতে দেওয়া হবে না। ওখানে 3 জনের বেশি মানুষ একত্র হইলেই পুলিশ তোমাকে সার্চ করতে পারে। আপনি কি করেন? তোমরা যখন পরীক্ষা দাও, তোমরা মনে হয় জানো না এটা, তোমরা যখন পরীক্ষা দাও এসএসসি এইচএসসি, তখন বাইরে 144 থাকে। কারণ ওই জায়গায় হর্ন বাজানো যায় না, মানুষের ভিড় করা যায় না, হইচই করা যায় না। যদিও আমরা বাস্তবতা খুব খুব বেশি দেখতে পাই না, এটা সত্য, বাট তোমাদের সুবিধার জন্য এই কাজগুলোর একটা ব্যবস্থা থাকে। দেখবে পুলিশ থাকে ওই জায়গায়। পুলিশ কিন্তু তোমার বিপদে ফেলতে আসে নাই, পুলিশ আছে তোমার হেল্প করার জন্য। আমরা তো পুলিশ টুলিশ দেখলে মনে করি একটা ঝামেলা আছে, না। পরীক্ষার কেন্দ্রে পুলিশ থাকার কারণ হচ্ছে উনি আসছেন তুমি যেন প্রপারলি পরীক্ষা দিতে পারো। ওখানে যেন এমন কোনো কিছু ঘটনা না ঘটে যেটা তোমার ডিস্টার্ব করবে। রাস্তা আটকায় দুই দল, মনে করে এলাকার বস্তির চাপড়ি দল মারামারি বাধাই দিল, তাহলে একটা তুমি বিপদে পড়তে পারো ওই জায়গায়। এই জন্য পুলিশ থাকে ওইখানে তোমার নিরাপত্তার জন্য। বুঝতে পারছো? এবং পরীক্ষার হলে যিনি গার্ড থাকেন, যে টিচার, উনি থাকেন এই কারণে তুমি যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারো। আমরা তো ভিতরে ঢুকে সবার এন্ট্রি পাওয়া শুরু করি, যে 2 নম্বরই করবো, হ্যাঁ স্যার তো তাকায় আছে না, তুমি 2 নম্বর হলে তো এটা তোমার খুব খারাপ কাজ করলা। টিচার থাকার কারণ তুমি যেন ডিসিপ্লিন নষ্ট না করো, তুমি যেন প্রপারলি পরীক্ষা দিতে পারো, তোমার পেপার লাগলে স্যার তোমাকে প্রোভাইড করবেন, ইত্যাদি ইত্যাদি। তো তারা যেখানে যাদেরকে তুমি দেখো, প্রত্যেকে হচ্ছেন তোমার যেন ভালো হয় এই কারণে যায়। আমাকে এক স্টুডেন্ট বলতেছে, ভাই পরীক্ষা হলো, আমার এক ভিডিওর নিচে মনে হয় এসএসসির সাবজেক্ট রিভিউর ভিডিওর নিচে যায় লিখতেছে, এত মানুষ, এত পুলিশ, এত কিছু দেখে ভাই নার্ভাস হয়ে যাচ্ছি। আর এটা কেমন কথা? তুমি নার্ভাস হয়ে যাবে কেন? ওই মানুষগুলো তোমাকে হেল্প করার জন্য গেছে। ফরিদপুরে শোভাযাত্রা হয় কেন? ভাষা শহীদদের স্মরণে, মুক্তিযোদ্ধাদের স্মরণে, আন্দোলনকারীদের স্মরণে, গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে, ভাষা শহীদদের স্মরণে। কারণ ওই ফরিদপুরে শোভাযাত্রা হয়েছিল 22 তারিখে,
ফেব্রুয়ারি আর 21শে ফেব্রুয়ারি হচ্ছিল ঘটনা, তাই না? যদিও গোলাগুলি চলছিল মোটে 4 দিন, তবে ম্যাসিভ গোলাগুলি হয়েছিল 22 তারিখে, সরি ম্যাসিভ গোলাগুলি হয়েছিল 21 তারিখে, সরি। এরপরে আসো, শোষকরা জনমতের বিরুদ্ধে যেতে ভয় পায় কেন? জনমত বিগড়ে গেলে মসনদ টলে যায়, মিছিলের তোড়ে অনেক যানবাহন নষ্ট হয়, থামাতে অনেক পুলিশ নামাতে হয়, আন্তর্জাতিক মহলে বদনাম ছড়িয়ে পড়ে। জনমত বিগড়ে গেলে মসনদ টলে যায়। মসনদ বুঝো? সিংহাসন উল্টে যায়। এমন উল্টাইছে পৃথিবীর বহু দেশে, তাই না? শেখ মুজিবুর রহমানকে মুক্তির পর কিভাবে জেল কেটে আনা হলো? হাঁটিয়ে, স্ট্রেচারে, কোলে করে, গাড়িতে করে, স্ট্রেচারে করে। ওনার হাঁটার কোনো ক্ষমতাই ছিল না। তুমি যদি রোজা রাখো, যদি না, তোমরা তো রোজা রাখো, তোমরা তো ভালো লোক সব। যখন তোমরা রোজা রাখো, এই বেলা 4টার পরে কেমন লাগে? মেজাজটা খারাপ হয়ে থাকে না? তাই না? যদিও এখন তুমি যে বয়সে আছো এটা কোনো ঘটনাই না, তারপরে ক্ষুধা লাগলে খারাপ লাগে না? যদি তুমি এরকম করে 3টা দিন না খায় থাকো, কেমন লাগবে? উঠে দাঁড়াতেই কষ্ট হয়ে যাবে তোমার। তো বঙ্গবন্ধু এতদিন ধরে অনশন করে গেছেন, ওনার উঠে বসার ক্ষমতাই ছিল না। এমনকি ওখানে দেখবা শেষ দিকে এই কথাগুলো আসছে যে ওনারা ওযুর করে নিয়েছিলেন, তওবা পড়ে নিয়েছিলেন। ওযু করে নিয়েছিলেন এই অর্থে যে মারা যেতে পারেন, আল্লাহর কাছে মনে মনে সমস্ত কিছুর জন্য মাফ চেয়ে নিয়েছিলেন। কি সিচুয়েশন তৈরি হয়েছিল? আমি মাঝে মধ্যে ভাবি ওইটাও ছিল রাজনীতি, আর বাংলাদেশে এখন যেটা হচ্ছে এটাও রাজনীতি। কত পার্থক্য, তাই না? আমাদের আইডিওলজিগত পার্থক্যটা কত, মানে তখনকার ইয়াং জেনারেশন, বঙ্গবন্ধু যখন ইয়াং, শহীদ সাহেবের সাথে যখন পলিটিক্স করেন, 22, 23, 24 বছর বয়স, কি ভিশনাস, কি চমৎকার, কিভাবে তিনি তখন চিন্তাগুলো করতেন। আমি অবাক হয়ে যাই যে ওই সময় উনি যে বড় মানুষ হবেন এটাই তো পরিচয়। এই কালচারটা চেঞ্জ হয়ে গেছে, তোমরা আবার এগুলোকে ফিরে আনবা ইনশাআল্লাহ। তারপরে আসো, বঙ্গবন্ধুকে মুক্তির পর স্ট্রেচারে করে জেল গেটে আনা হয়েছিল কেন? পরে গিয়ে আহত হয়েছিলেন, অনশনের ফলে অসুস্থ হয়েছিলেন, পুলিশের অত্যাচারে আহত হয়েছিলেন, ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলেন। বঙ্গবন্ধু অনশনের ফলে অসুস্থ হয়ে গিয়েছিলেন, কারণ স্ট্রেচারে করে জেল গেটে আনার কারণ এটাই, যে ব্যক্তি উঠে দাঁড়াইতে পারে না তারা হাঁটায় নেওয়ার তো সুযোগই নেই, স্ট্রেচারে করে শোয়া বাইরে নিয়ে গেছে। এবং ডাক্তার তাকে লম্বা সময় বেড রেস্ট দিছিল যে আপনি রেস্টে থাকবেন, হাঁটাচলা করবেন না। একটা মানুষ কিনা দেশের মানুষের কথা ভাবতে ভাবতে গিয়ে, ফ্যামিলির মানুষের কথা ভুলে গিয়ে, আপনজনের কথা ভুলে গিয়ে মৃত্যুর কাছাকাছি চলে গেছে। পলিটিক্সের কি দর্শন ছিল ওই সময়টায়, তাই না? এবং বঙ্গবন্ধু যখন ফিরলেন, এই জন্য তো আক্ষেপ হয় আমার যে আমরা কোথা থেকে কোথায় আসলাম। তো বঙ্গবন্ধু যখন বাসায় ফিরলেন, ওনার স্ত্রী বললেন যে, বঙ্গবন্ধু লিখছেন যে রেনু এমনিতে খুব চাপা, সাধারণত খুব বেশি কথা বলে না, কিন্তু এই দিন যেন তার কথার বাঁধ একদম ভেঙে গেল, ধৈর্যের বাঁধ ভেঙে গেল। অনেক কথা বললেন যে তুমি যে অনশন করা শুরু করলে আমাদের কথা ভাবলে না, সন্তানগুলোর কথা ভাবলে না, বাবা মার কথা ভাবলে না, তোমার কোনো কিছু হয়ে গেলে কি হইতো আমাদের? সমস্ত কথা ভুলে গিয়ে তুমি অনশন শুরু করে দিলে, মৃত্যুর কাছাকাছি চলে গেলে, তোমার কিছু হয়ে গেলে কি হইতো, ইত্যাদি ইত্যাদি। তো বঙ্গবন্ধু বললেন যে আমি তারে বাধা দিই নেই, মনের দুঃখ বলতেছে বলুক, বললে কষ্টের কথা বললে কমে, তারা আটকাতে চাইনি। দেখো ভালো করে লেখাটা পড়ে দেখো। এই জন্যই বললাম যে ফিলোসফি কিভাবে চেঞ্জ হয়ে গেছে তখনকার সময়কার রাজনৈতিক দর্শনের সাথে এখনকার পৃথিবীর রাজনৈতিক দর্শনকে তুমি যদি বিচার করো, তাহলে দেখবা দুটার মধ্যে অনেক তফাৎ। এরপরে আসো, শেখ মুজিবুর রহমান জেল থেকে মুক্তির কয়দিন পরে বাড়ি পৌঁছেছিলেন? 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। জেল থেকে মুক্তি পাওয়ার 5 দিন পর বঙ্গবন্ধু বাড়িতে পৌঁছাইছিলেন। জেল থেকে মুক্তির কতদিন পর শেখ মুজিবুর রহমান ডাক্তারের কাছ থেকে হাঁটার অনুমতি পেলেন? 25, 26, 26, 27, 27, 28, 28, 29, মানে তারা হাঁটতে নিষেধ করছে, আপনি হাইটেন না। 27, 28 দিন পর, মানে 1 মাস পর বলছে আপনি খালি শুয়ে থাকবেন, এরপরে আপনি কি করবেন? হাঁটবেন। তাহলে ফিজিক্যাল কন্ডিশন কোন জায়গায় গেছিল? এমনিতেই বডিতে ওনার অনেকগুলো রোগ আগে থেকে ছিল, হার্টের প্রবলেম ছিল, প্যালপিটেশন ওঠানামা করতো, তারপরে আবার অনশন। বুঝতে পারছো? মন্ত্রের সাধন কিংবা শরীর পাতনে প্রবাদ বাক্যের প্রতিফলন আছে কোন রচনায়? চাষার দুঃখ, বায়ান্ন দিনগুলো, আহ্বান, আমার পথ। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, মুক্তি দিলে খাবো, না দিলে খাবো না। বুঝতে পারছো? মুক্তি দিলে খাবো, না দিলে খাবো না। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, হয় আমি সাকসেস হব, না হয় আমি মরবো, কোনো কথা নাই। এটাকে তোমরা ইংলিশে বললে সহজে বুঝো। ইংলিশে বললে এটাকে বলতে হয় ডু
অর ডাই। নেলসন ম্যান্ডেলা সারা জীবন অসহায় মানুষের জন্য সংগ্রাম করেছেন। নেলসন ম্যান্ডেলার সঙ্গে বায়ান্নর দিনগুলো রচনার কার মিল রয়েছে? শেখ মুজিবুর রহমান। নেলসন ম্যান্ডেলা উনি সাউথ আফ্রিকার একজন বিখ্যাত লিডার। চিলির বামপন্থী নেতা আলেন্দে গোমেন্স সেনাবাহিনীর অভ্যুত্থানে বন্দী হলেও পদত্যাগে অস্বীকৃতি জানান। আলেন্দের সঙ্গে কোন দিক থেকে বঙ্গবন্ধুর সাদৃশ্য পরিলক্ষিত হয়েছে? আপোষহীনতা। চিলির সালভাদর আলেন্দে পরে তাকে গুলি করে মেরে ফেলা হয়। বিখ্যাত লিডার উনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফরিদপুরে নেওয়া হয়েছিল যে কারণে, তা হলো সংগ্রামের জন্য, জেলে প্রেরণের জন্য, অনশনের বিষয়টি গোপন রাখতে। বঙ্গবন্ধুকে ঢাকা থেকে ফরিদপুর জেলে যখন স্থানান্তর করা হয়েছিল তার সাথে কিছু কারণ জড়িত ছিল। কথা বুঝতে পারছো? সেই কারণগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। কথা বুঝছো? তো এখন এগুলোর সাথে মিলিয়ে যদি আমাদের এরকম বহুপদীগুলো আসে, বহুপদীগুলোর সাথে আমরা কিভাবে রিলেট করব একটু খেয়াল করে দেখো। বঙ্গবন্ধুকে ফরিদপুর জেলে নেওয়া হয়েছিল সংগ্রামের জন্য, জেলে প্রেরণ করার জন্য, অনশনের বিষয়টি গোপন রাখার জন্য। জেলে পাঠিয়ে দিবে, এটা একটা কারণ। আর অনশনের বিষয়ের জন্য মানুষ জানতে না পারে, এটা আরেকটা কারণ। তাহলে আমরা এটা নিলাম আর এটা নিলাম, এর মানে আমরা নিলাম হচ্ছে গ। এটা ভালো উত্তর কম্পারেটিভলি। বহুপদীগুলো যখন তুমি নিবা তখন দেখবা সবগুলোর কম্বিনেশন কোন জায়গায় আছে। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে। বায়ান্নর দিনগুলো রচনার উক্তিটিতে শেখ মুজিবুর রহমানের যে মনোভাব প্রকাশিত হয়েছে, দেশপ্রেম, ভাষাপ্রীতি, আত্মসমর্পণ। আত্মসমর্পণ তো নাই, কোনোভাবেই না। দেশপ্রেম আছে, ভাষাপ্রীতি আছে। কারণ ভাষাপ্রীতি আছে, ভাষার প্রশ্নে আন্দোলন চলছে, দেশপ্রেম তো দেশপ্রেম। তাহলে আমরা ক নিলাম। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। বায়ান্নর দিনগুলো প্রবন্ধের এই উক্তিতে প্রকাশ পেয়েছে অভিজ্ঞতা, ভাগ্য বিড়ম্বনা, ইতিহাস বোধ। ডেফিনেটলি এখানে আমরা অভিজ্ঞতা এবং ইতিহাস বোধ, ভাগ্য বিড়ম্বনা নেওয়ার কোনো সুযোগ নেই। কারণ বঙ্গবন্ধু তার এক্সপিরিয়েন্স থেকে দেখছেন এমন কিছু, এবং ইতিহাসের মধ্যে এরকম অ্যাভেলেবল দৃষ্টান্ত আছে যার প্রেক্ষাপটে তিনি বলছেন এই কথাটা, তাই না? তারপরে আসো, মহিউদ্দিন রাজনৈতিক কারণে কারাভোগ করেন ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে, বাংলাদেশ আমলে। এখন যে কনটেক্সটের কথা আসছে একটু খেয়াল করে দেখো যে উনি রাজনৈতিক কারণে কারাভোগ করেছেন ব্রিটিশ পিরিয়ডে, পাকিস্তান পিরিয়ডে, বাংলাদেশ পিরিয়ডে। মহিউদ্দিন রাজনৈতিক কারণে কারাভোগ করেছেন বাংলাদেশ পিরিয়ডে আসার পরে মহিউদ্দিনের পরিচিতির মধ্যে কথাটা তুমি পাবা। তাহলে আমরা সবগুলোকে নিলাম। জেলে ইচ্ছে করে শেখ মুজিবুর রহমানের কাগজে লেবুর রস দিয়ে লবণ পানি খাওয়ার কারণ অনশন টিকিয়ে রাখতে, স্বাস্থ্য ঠিক রাখতে, ফুড ভ্যালু নেই বলে। অনশন টিকিয়ে রাখতে আর হচ্ছে ফুড ভ্যালু নেই এটার মধ্যে, বুঝতে পারছো? সো 1 এবং 3 আমরা নিব এটার মধ্যে। এরপরে তদানীন্তন মুখ্যমন্ত্রী নুরুল আমিনের চরিত্র বিচারে তাকে বলা যায় কুলাঙ্গার, পরগাছা, ভ্রষ্টাচারী। সব আমি বুঝতে পারি না একজন বাঙালি উনি, অথচ বাঙালির বুকে কিভাবে তখন গুলি চললো। মানে আমাদের ইতিহাসের সবগুলো অধ্যায় আমাদেরকে সবসময় গৌরবান্বিত করে না। শেখ মুজিবুর রহমান ছিলেন একজন ছাত্রনেতা, রাজনীতিবিদ, আদর্শ ব্যক্তিত্ব। অল কারেক্ট। ছাত্রনেতাও ছিলেন, রাজনীতিবিদও ছিলেন, আদর্শ ব্যক্তিত্বও ছিলেন। তাহলে আমরা সবগুলোকে নিলাম। 52 দিনগুলো রচনায় বঙ্গবন্ধুকে স্ট্রেচারে করে বাইরে রাখা হয় দায় এড়ানোর জন্য, কর্তৃপক্ষের অবহেলা, মৃত্যুর সম্ভাবনা। 1 এবং 3 দায় এড়ানোর জন্য এবং তোমার হচ্ছে মৃত্যুর সম্ভাবনায়। ওখানে লেখাই আছে, বঙ্গবন্ধু লিখছেন যে তাদের অবস্থাটা এমন যে মরে যদি বাইরে গিয়ে মরুক, এই অর্থে। 52 দিনগুলো রচনায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে ফুটে ওঠা বৈশিষ্ট্য হলো আপোষহীনতা, আত্মত্যাগ, দেশপ্রেম। ফুটে ওঠা বৈশিষ্ট্য সবগুলো, আপোষহীনতা, আত্মত্যাগ, দেশপ্রেম। অল আর কারেক্ট। পারভেজ রহমান বিনা বিচারে রাজবন্দী হিসেবে দীর্ঘ সময় আটক রয়েছেন কারাগারে। ডেপুটি জেলার আদনান সাহেব তার প্রতিবাদী ধর্মঘটে কাতর হয়ে আছেন। অধিপকে আদনান সাহেবের সঙ্গে 52 দিনগুলো রচনার কোন চরিত্রের সাদৃশ্য আছে একটু খেয়াল করে দেখো। পারভেজ সাহেব বিনা বিচারে রাজবন্দী হিসেবে আটক, ডেপুটি জেলার আদনান তার প্রতিবাদী ধর্মঘটে কাতর। অধিপকের আদনানের সাথে 52 দিনগুলো রচনার মুখলেসুর রহমান, তাই না? বঙ্গবন্ধু বন্দী ছিলেন। মৌলানা ভাসানী
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দেশের মানুষের জন্য আন্দোলন করেছেন। আন্দোলন সংগ্রামের নেতৃত্বে তিনি ছিলেন পুরোধা নিবেদিত প্রাণ, তিনি কখনো কারো কাছে মাথা নত করেননি। উদ্দীপকের আব্দুল হামিদ খান ভাসানীর সাথে তোমার পঠিত বায়ানের দিনগুলো রচনাংশের কোন চরিত্রের মিল আছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নুরুল আমিন, খন্দকার মুশতাক আহমেদ, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। এটার লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দেশের মানুষের জন্য আন্দোলন করেন। আচ্ছা, আগের উদ্দীপক। এরূপ সাদৃশ্যের অন্তর্নিহিত কারণ আপসহীন মনোভাব, অনশন দ্বারা দাবি আদায়, উদ্দেশ্য বাস্তবায়ন। একটু খেয়াল করে দেখো, আপসহীন মনোভাব এবং অনশন দ্বারা দাবি আদায়, এই দুইটা ভালো উত্তর। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার জনগণের জন্য আমৃত্যু লড়াই করেছেন। দীর্ঘ 27 বছর কারাবরণ করেও শোষক স্বৈরশাসকের সঙ্গে আপোষ করেননি। কোন রচনার সাথে মিল রয়েছে? 52 দিনগুলো। উনি 27 বছর কিন্তু জেলে ছিলেন। ম্যান্ডেলার জীবন নিয়ে কোনোদিন যদি কথা বলার সুযোগ হয় তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব, আজকে না। এরপরে আসো, আচ্ছা দাগটা পড়ে গেছে বাইরে। এরপরে আসো, নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার জনগণের জন্য। আচ্ছা, আগের উদ্দীপক। ম্যান্ডেলা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দিক থেকে সমর্থক? কারাভোগ, প্রতিবাদ, দেশপ্রেম। অল আর কারেক্ট। কারাভোগ, প্রতিবাদ, দেশপ্রেম সবগুলো আমরা নিতে পারবো। তারপর মা গৌরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? কবিতার নাম হচ্ছে কোনো এক মাকে, আবু জাফর ওবায়দুল্লাহ লেখা। অনেকে আমরা এই কবিতাটাকে এই নামে চিনি, মা গৌরা বলে এই নামে, কিন্তু কবিতার নাম কোনো এক মাকে, ভাষা আন্দোলন নিয়ে। আচ্ছা, উদ্দীপকের সবার কথা কেড়ে নেবে চরণটিতে 52 দিনগুলো রচনার কোন বিষয়টি ফুটে উঠেছে? মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, অত্যাচার ও বর্বরতা। ভাষা আন্দোলন, কারণ এই কবিতাটাই হচ্ছে ভাষা আন্দোলন নিয়ে। এই কবিতার মধ্যে একটা লাইন আছে, চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। বুঝতে পারছো? একজন ভাষা আন্দোলনের শহীদ চিঠি লিখছে আর কি, যে দেশের পরিস্থিতি এখন এমন, পাকিস্তানিরা আমাদেরকে কথা বলতে দিবে না, আমাদের রাষ্ট্রভাষার মর্যাদাকে তারা মানতে চাবে না, বাংলার, তারা সবার কথা কেড়ে নেবে। বলো মা, তাই কি হয়? আমি এসব কিছু শেষে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। আর মা এদিকে তার জন্য অপেক্ষা করে, ডালের বড়ি শুকায় রাখে, ছেলের পছন্দের খাবারগুলো বাড়িতে রেডি করে। সব মা যেমনটা করে আর কি। বা যারা ধরো ঢাকায় থাকে বা বাড়ির বাইরে থাকি, মায়েরা কি করে? মায়েরা ছেলে গেলে কোনটা খাবে এটা বাড়িতে রেডি করে রাখে। এই কথাগুলো এখানে আসছে, কিন্তু ছেলে আর যায় না। ছেলে ভাষা আন্দোলনে শহীদ হয়ে গেছে, গুলি লাগছে, পকেটে তার ওই চিঠিটা পাওয়া গেছে, ছেঁড়া রক্তে ভেজা। বুঝতে পারছো? ওখানে ছেলে লিখছে এগুলো, যে তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না আমরা বাড়ি ফিরবো। আর এদিকে মা ছেলের জন্য ওয়েট করে আছে। আমার মনে আছে, আমার মা এক বেগুন গাছ বাঁচায় রাখার জন্য তার গোড়াতে দীর্ঘকাল পানি দিয়ে গেছে, এটা যেন না মরে। ওই যে সাদা এক ধরনের বেগুন হয় না লম্বাটে, ওই আমরা ডিম বেগুন বলি, এটাকে কুচি কুচি করে কেটে চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে ভাজি করলে ওটা আমার খুব পছন্দের একটা খাবার। এখন আমি বাড়ি যাব, সময় হয়ে উঠতেছে না, আমি বলতেছি আসতেছি অমুক তারিখ তমুক তারিখ, এরকম দেরি হচ্ছে। তো গিয়ে শুনলাম যে ঘরের পেছনে যে বেগুন গাছ, এরকম দীর্ঘদিন বেঁচে থাকে গাছটা আর কি। তো গাছটা মোটামুটি বয়স হয়ে গেছে, এটা মরবে ওই রকম টাইপ। তো এটারে অনেক কষ্ট করে যত্ন করে বাঁচায় রাখছে। বেগুন আসছে ছোট, ওইটা পরিপক্ক পর্যন্ত, কাউসার আসবে, আসার জন্য টাইম মতো পায়, খাইতে জন্য পারে। মা হচ্ছে এরকম, বুঝতে পারছো? এরপরে আসো, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ, তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করমরে প্রতিদান। উদ্দীপকে পিতার সঙ্গে 52 দিনগুলো রচনার কোন চরিত্রটি তুলনীয়? শেখ মুজিবুর রহমান, মহিউদ্দিন, বঙ্গবন্ধুর পিতা আমির হোসেন। বঙ্গবন্ধুর পিতা, কারণ ছেলের জন্য উনি কত ত্যাগ স্বীকার করেছেন। আর এই কবিতা হচ্ছে জীবন বিনিময় কবিতার। জীবন বিনিময় কবিতার মধ্যে সম্রাট বাবর তার নিজের জীবন দিয়ে তার ছেলে হুমায়ুনের জীবন আল্লাহর কাছ থেকে চায় নিয়ে আসছিলেন। ঘটনা সত্য। সম্রাট বাবর 1530 সালে মারা যান, 1526 সালে দিল্লি দখল করেন। তো এরপরে 1530-এর দিকে ওনার ছেলে হুমায়ুনের অসুখ হয়, মৃত্যু পথযাত্রী হুমায়ুন। তো কেউ এসে চিকিৎসা করে কোনো কিছু করতে পারে না, সম্রাটের ছেলে সব দিক থেকে বড় বড় চিকিৎসকরা আসে, চিকিৎসা চলে, অবস্থার উন্নতি নেই। তো একদিন এক দরবেশ এসে বললেন, হতে পারে বাবর, আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ ধন, শ্রেষ্ঠ সম্পদ যদি এমন হয়, সব থেকে আপন যেটা, এটা যদি আপনি আপনার ছেলের জন্য কোরবান করতে পারেন, হতে পারে আপনার ছেলে বেঁচে উঠবে। তো বাবর একসময় চিন্তা করে বুঝতে পারলেন যে আমার জন্য, আমার জীবনে সব থেকে আপন তো আমার নিজের জীবনটাই। ঠিক আছে, এটা গেলে যদি আমার ছেলে বেঁচে উঠে, ফাইন।
উনি পৃথিবীর সব স্তব্ধতা, সব নীরবতা যখন হইল আর কি, সব কিছু স্তব্ধ হইল রাত্রেবেলা, সবাই ঘুমাইলেন, বাবর নামাজ পড়লেন, আল্লাহ দরবারে হাত তুলে মোনাজাত করলেন, আল্লাহ যদি এমন হয় আমার জীবনটা নিলে আমার ছেলের জীবনটা বাঁচবে তবে তাই হোক। এবং পরদিন থেকে আস্তে আস্তে বাবর অসুস্থ হয়ে গেলেন, হুমায়ুন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল। এটা জীবন বিনিময় কবিতাতে গোলাম মোস্তফা এই কবিতার মধ্যে এই ঘটনাটা আছে এবং সত্য ঘটনা, বুঝতে পারছো? ওই লাইনটা এখানে নিয়ে আসছে আর কি। এরপরে আসো, ন্যায্য দাবি পূরণের লক্ষ্যে একটানা আহার বর্জনের সংকল্পকে কি বলা হয়? অনশন বলা হয়। এরপরে সুপারিনটেন্ডেন্ট এর বাংলা প্রতিশব্দ কোনটি? তত্ত্বাবধায়ক, যিনি সবকিছুকে কি করবেন? প্রপারলি টেক কেয়ার করবেন, যিনি দেখবেন। প্রশাসনিক না, গঠনতন্ত্র না, তত্ত্বাবধায়ক হবে। এরপরে হচ্ছে ভিক্টোরিয়া পার্কের সাথে তুলনা নিচের কোন? যমুনা সেতু, স্মৃতিসৌধ, লালবাগ কেল্লা, ঢাকা জাদুঘর। ভিক্টোরিয়া পার্কের সাথে তুল্য যদি এখানে বলো তাহলে স্মৃতিসৌধ ইতিহাসকে ধারণ করে আছে, ওই রকম ভাবে যদি নেওয়া যায়, মানে যদি রিলেট করতে চাও কম্পারেটিভলি স্মৃতিসৌধের স্মৃতিটা বেশি এটার সাথে হচ্ছে তোমার রিলেটেবল। আচ্ছা, তারপরে আসো ভিক্টোরিয়া পার্ক বা এইসব ঐতিহাসিক স্থাপনা নিয়ে তোমাদের সাথে ডিটেইল আলোচনা থাকবে। আমাদের জিকের যে ইয়েগুলো থাকে মাস্টার ক্লাস বা জিকে ক্লাসগুলো হবে ইনশাল্লাহ ভার্সিটি বিতে, তোমরা যারা আর্টসের আসো থাকলে অনেক আলোচনা পাবা ইনশাল্লাহ। এরপর আসো ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কি? বর্তমান নাম হচ্ছে বাহাদুর শাহ পার্ক। এখন এর পিছনে ইতিহাস আছে, একটু না বললে পারছি না, তোমাদেরকে কেমনে বুঝাবো না বললে। ভিক্টোরিয়া পার্ক কি করে বাহাদুর শাহ পার্ক হইল? দেখো সময়টা 1857 সাল, যখন সিপাহী বিদ্রোহ হলো। সিপাহী বিদ্রোহে এখানকার যারা সিপাহী ছিল, মানে ভারতীয় অঞ্চলের যারা ইংরেজদের বাহিনীতে চাকরি করত, কিন্তু তারা বেতন ভাতা অত বেশি পাইতো না। একই পোস্টে একটা ইংরেজ 10 টাকা পাইলে এখানকার লোকজন 4 টাকা পাইতো। তো অনেক কারণ ছিল। যাই হোক, 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়। এই সিপাহী বিদ্রোহ খুব নিষ্ঠুরভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দমন করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে খুব নিষ্ঠুরভাবে দমন করছে, কতটা নিষ্ঠুর, অনেক সিপাহীদেরকে তারা মেরে ফাঁসি দিয়ে ডেড বডি গাছে ঝুলাইয়া রাখছে, পচে করে নষ্ট হয়েছে, দাফন করতে দেয় নাই। মানুষকে বুঝাইছে ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলে এরকম করে ঝুলাই দেব, তাদের আত্মীয় স্বজনদেরকেও ডেড বডি নিয়ে দাফন করতে দেয় নাই। এত নিষ্ঠুরতা ছিল। তখন এই ভিক্টোরিয়া পার্কের নাম ছিল আন্টাঘর ময়দান। তখন এটার নাম মূলত ছিল আন্টাঘর ময়দান। এটা আমার ইউনিভার্সিটি, যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এটার সামনে এই আন্টাঘর ময়দানে ডেড বডি ঝুলাইয়া তারা পচায় নষ্ট করে মারছে। যত জায়গায় এগুলো করছে তার মধ্যে এটা একটা, অনেক জায়গায় ঘটাইছে এই ঘটনা। তো এই যে সিপাহী বিদ্রোহ দমন করতে গিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এত কুকর্ম করছে, এই খবরটা চলে গেছে রানী ভিক্টোরিয়ার কাছে ইংল্যান্ডে। চলে গেলে ভিক্টোরিয়া এই খবর শুনে বলছে, তো সর্বনাশ, কোথাও যদি দখল করতে হয়, দীর্ঘ সময় থাইকা শোষণ করতে হয়, বেশি চাপলে বেশি নিষ্ঠুর হইলে হবে না, ওরা ব্যাকফায়ার করবে। তাদেরকে কিছু ভালোবাসাও দিতে হবে, কিছু সুবিধাও দিতে হবে, তারপরে লুটতে হবে। তো এক কাজ করো, কোম্পানির শাসনকে বাতিল করে দাও। অর্থাৎ এই 1757 থেকে 1857 পর্যন্ত এটা হচ্ছে কোম্পানির শাসন। এটা মূলত এখানে ব্রিটিশ শাসনের প্রথম পর্যায়ে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই সময় শাসন করত, আর তারা টাকা পয়সা কিছু ট্যাক্স খাজনা আকারে ব্রিটিশ সরকারকে দিয়ে দিত আর কি, শাসনটা তারা করত। তো কোম্পানির শাসনকে বন্ধ করে দিয়ে 1857 সালের পরে রানী ভিক্টোরিয়া বললেন, এখন থেকে আমি নিজে শাসন করব। তাইলে এই 1858 সাল থেকে 1947 পর্যন্ত এটা মূলত রানীর শাসন, বা সহজ কথায় ব্রিটিশ সরকারের শাসন বললে সহজে বুঝবো আর কি। আমি বলে দিলাম যে রানীর শাসন সহজে, কিন্তু সবসময় তো রানী ছিল না, আবার পরে বলবো যে ভাই রানী তো না, এটা হচ্ছে সরকারের শাসন। কিন্তু এই কাজটা করলেন হচ্ছে কে? রানী ভিক্টোরিয়া। এখন ভালো মতো বুঝো, আমরা তো বাঙালি, আমরা যে অতি আবেগ, আমরা যে ভুলে যাই আমাদেরকে কে বাঁশ দেয়, কে আমাদের অত্যাচার করে, আমরা একটু আদর করলে ভুলে যাই। তো আন্টাঘর ময়দানে যখন ঝুলে এই ঘটনা ঘটাইলো, আরো সব জায়গায় যখন অতি নিষ্ঠুরতার পরিচয় দিল, ভিক্টোরিয়া যখন কোম্পানির শাসনকে বন্ধ করে দিয়ে শাসন নিজের হাতে তুলে নিলেন এবং পরবর্তীতে রানীর শাসন বা ব্রিটিশ সরকারের শাসন শুরু হইলো, আমরা ভিক্টোরিয়াকে বললাম ওয়াও আপনি খুব ভালো। তখন আন্টাঘর ময়দানের নাম আমরা নামকরণ করলাম ভিক্টোরিয়া পার্ক। ভিক্টোরিয়ার প্রতি ভালোবাসা এবং সম্মান জানাইতে গিয়ে আমরা এই নামকরণ করে দিলাম। এবার বুঝছো?
এখন প্রশ্ন হচ্ছে এটার নাম বাহাদুর শাহ পার্ক আবার কেমনে হইলো? এবার আসো, সিপাহী বিদ্রোহ যখন হয়েছিল তখন মুঘল সাম্রাজ্য খুব ক্ষয়িষ্ণু, নামে মাত্র আছে আর কি। কারণ ব্রিটিশরা অলরেডি বাংলা দখল করছে 1757 সালে, আস্তে আস্তে ভারতের ম্যাক্সিমাম জায়গা দখল করে ফেলাইছে। মুঘলরা দিল্লিতে তখনও আছে, ঢুকছে আর কি কোন রকম। তখন শেষ মুঘল সম্রাট যিনি, দ্বিতীয় বাহাদুর শাহ, তার নাম হচ্ছে বাহাদুর শাহ জাফর। উনি তখন শেষ মুঘল সম্রাট উনি দিল্লিতে। তো সিপাহী বিদ্রোহের সময় এই দ্বিতীয় বাহাদুর শাহ সমর্থন দিয়েছিলেন সিপাহীদেরকে যে তারা ঠিক করছে। আরেকজন রানী ভারতের ঝাঁসি অঞ্চলের, ঝাঁসির রানী বলা হয় লক্ষ্মীবাইও বলছিলেন সিপাহীরা ঠিক করছে। অর্থাৎ সিপাহীদেরকে সমর্থন দিয়েছিল লক্ষ্মীবাই আর হচ্ছে তোমার দ্বিতীয় বাহাদুর শাহ। পরিণাম কি? লক্ষ্মীবাই যুদ্ধ করে মরতে হয়েছে, আর দ্বিতীয় বাহাদুর শাহকে ধরে, অতি বৃদ্ধ ছিলেন উনি, বয়স্ক, তাকে ব্রিটিশরা মারে নাই, ওখান থেকে নামায়া সিংহাসন থেকে রেঙ্গুনে পাঠাই দিছে মিয়ানমারে নির্বাসনে। উনি ওই জায়গায় নির্বাসিত অবস্থায় মারা গেছে। এই মুঘল সম্রাট, শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহর কবর হচ্ছে রেঙ্গুনে। দেখো কত খারাপ ব্রিটিশরা, চিন্তা করতে পারো তুমি এরা কি। তো আমরা 71 সালের পরে, দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে আরে ব্রিটিশরা আমাদের শাসন শোষণই করছে। তো ভিক্টোরিয়া তো ব্রিটিশ, একই তো কোম্পানির ওয়েতে করে নাই, হয়তো সে একটু লিবারেল ওয়েতে সিস্টেম করে করছে, কাজ তো সেম, বাঁশ তো দুটোই। তাহলে আমাদের জন্য যদি কেউ কথা বলে থাকে, কেউ যদি আমাদের বন্ধুত্বের পরিচয় দিয়ে থাকে, এটা তো বাহাদুর শাহ। তাহলে এই ময়দানের নাম আন্টাগড় থেকে ভিক্টোরিয়া পার্ক কিভাবে থাকে? এটার নাম হওয়া উচিত বাহাদুর শাহ পার্ক। তখন আমরা এটার নামকরণ করলাম বাহাদুর শাহ পার্ক। এখন বুঝছো? এবং এই বাহাদুর শাহ পার্কে এখন ঢুকলে দেখবা, ঢোকার পরে ডান পাশে একটা বড় তোরণ আছে, ওই পাশে বড় করে লেখা আছে যে 1857 সালে নিহত সিপাহীদের স্মরণে। নিচে সুন্দর বসার বেদি আছে, একটা জায়গা আছে, বেশ জায়গাটা ছোটখাটো হইলে বেশ গোছানো ওই জায়গাটা। কিন্তু এখনকার ছেলে পেলে কি এসব ইতিহাস জানে? তারা ওই জায়গায় বসে হচ্ছে প্রেম করে, বিড়ি খায়, এইসব করে। কথা বুঝছো? প্লুরিসিস রোগ কি? বক্ষব্যাধি, এটাই। তারপর শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ডাক নাম কি ছিল? রেনু। দেন হচ্ছে রেনুকে শেখ ফজিলাতুন্নেসা মুজিব। এই প্রশ্নগুলো বেশ সহজ। সরকারি কর্মচারীদের কর্তৃত্বমূলক ব্যবস্থাকে কি বলা হয়? গণতন্ত্র, স্বৈরতন্ত্র, শাসনতন্ত্র, আমলাতন্ত্র। যেখানে সরকারি কর্মচারীরা তাদের খুব বেশি প্রভাব খাটায়, বলছিলাম আমলাতন্ত্র বলে। কিন্তু আমলাতন্ত্রের শাব্দিক অর্থ কিন্তু আমলাদের কাজ করার সিস্টেম বা পদ্ধতি। আর প্রায়োগিক জায়গায় গেলে যখন তারা ডমিনেট করে ফেলে সবকিছুতে, সেটাকে তখন আমলাতন্ত্র বলে। গণ আজাদের লীগ নেতা কে ছিলেন? শেখ মুজিব, আব্দুর রশিদ তর্কবাগীশ, খয়রাত হোসেন, মহিউদ্দিন। এদের মধ্যে গণ আজাদের লীগ নেতা ছিলেন হচ্ছে আব্দুর রশিদ তর্কবাগীশ। মহিউদ্দিন আহমদ কবে জন্মগ্রহণ করেন? 1923, 24, 25, 26। মহিউদ্দিন আহমদের জন্ম ছিল 1925 সালে। রেডিওগ্রাম শব্দের অর্থ কি? খুদে বার্তা, তথ্য আদান প্রদান ব্যবস্থা, বেতার বার্তা, বেতার সম্প্রচার। রেডিওগ্রাম এর অর্থ হচ্ছে বেতার বার্তা। তারপরে আসো, বায়ান্নর দিনগুলো কোন ধরনের রচনা? উপন্যাস, প্রবন্ধ, আত্মজীবনীমূলক, ভ্রমণ কাহিনী। এটা হচ্ছে আত্মজীবনীমূলক, অটোবায়োগ্রাফি। কারণ কেউ যদি নিজের জীবনে নিজে লিখে তখন সেটাকে আত্মজীবনী বলে, ইংলিশে বলে অটোবায়োগ্রাফি। আর একজনের জীবনে যদি আরেকজন লিখে তখন সেটাকে বলা হয় বায়োগ্রাফি বা আত্মজীবনী। অসমাপ্ত আত্মজীবনী কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 2012। প্রকাশ করে ইউপিএল, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। দা আছে, দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, সংক্ষেপে ইউপিএল। বঙ্গবন্ধু কত সালে আত্মজীবনী লেখা শুরু করেন? তোমাদের বলছিলাম যে এটা নিয়ে শুরুর দিকে ডিটেইল আলোচনা করেছিলাম। এটা 67 সালে, 67-68 ওই সময়টায় তিনি লিখেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে অসমাপ্ত আত্মজীবনী রচনা করেন? 65, 67, 52, 55, 67 সাল। 52 দিনগুলো স্মৃতিকথা কোন তারিখ থেকে শুরু হয়? 15 ফেব্রুয়ারি, 18 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, 25 ফেব্রুয়ারি। ঘটনা আগের থেকে শুরু হবে, তাই না? মানে 15 ফেব্রুয়ারি। 52 দিনগুলো রচনার সুবেদার চরিত্রে নিচের কোন বৈশিষ্ট্যটি উন্মোচিত হয়েছে? দৃঢ়তা, নিষ্ঠুরতা, মানবতাবোধ, উদারতা। উনি ভদ্রলোক ছিলেন, হি ওয়াজ এ জেন্টলম্যান। মানবতাবোধ।
এরপর জনগণের অন্তঃপ্রাণ মানুষটি ছিল আপোষহীন, নির্ভীক। উক্তিটি কার সম্পর্কে প্রযোজ্য? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর 52 দিনগুলো রচনায় বিশেষভাবে কিসের স্মৃতিচারণ করা হয়েছে? ভাষা মিছিলে গুলি ও নিহতের খবর, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 40-এর মন্বন্তর। ভাষা মিছিলে গুলি ও নিহতের খবর, কারণ বাকিগুলো প্রাসঙ্গিক না, তাই না? 52 দিনগুলো রচনায় বঙ্গবন্ধুর অনশনের মধ্যে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? অনশনের মধ্যে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? প্রতিবাদ, ডিরেক্ট প্রতিবাদ। অপশনগুলো দেখলেই বোঝা যায় অনশন দ্বারা উনি প্রতিবাদ করেছেন, সর্বোচ্চ লেভেলের প্রতিবাদ, এটা একজন রাজবন্দীর জন্য। বাংলাদেশের মুক্তির সনদ হিসেবে পরিচিত কোনটি? বাংলাদেশের মুক্তির সনদ হিসেবে পরিচিত হচ্ছে 6 দফা, বাঙালি জাতির ম্যাগনা কার্টা বলা হয় এটাকে। এগুলো নিয়ে ডিটেইলে তোমরা জিকে ক্লাসগুলোতে আলোচনা শুনতে পাবা ইনশাল্লাহ পরবর্তীতে, অ্যাডমিশন পরবর্তী সময়ে। এমনিতেই ভাইয়া তোমাদেরকে প্রচুর ইনফো দেই, তোমরা আমার ওয়ান শটের কমেন্টগুলোতে ইনশাল্লাহ বলছো এই কথাগুলো, ভাইয়ের ক্লাসে এক্সট্রা অনেক কিছু শেখা যায়। চেষ্টা করি তোমাদেরকে ইতিহাস, তোমাদের সাথে সাহিত্য, ঐতিহ্য, চেতনা, সমস্ত কিছু মিলে। শিক্ষা তো একটা টোটাল জিনিস, তাই না? তোমাকে যদি আমি বইটা এখানে এসে পড়াই, সঠিক উত্তরগুলোতে দাগ দিই, তো তুমি এখানে আমার কথা কেন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা তোমার এমবি খরচ করে, তোমার মূল্যবান সময় নষ্ট করে শুনবা? ওটা তো বইতেই আছে। আমার কাছেই যেহেতু শুনতে আসছো, আমার কথাই যেহেতু শুনতে বসছো, তোমার জন্য কিছু এখানে প্রাপ্তি যোগ হয়। ভাইয়ের জন্য তোমার ফিলোসফিতে পজিটিভ কিছু পুশ করতে পারি, আমাদের চেষ্টা তো এটাই থাকে। একজন শিক্ষকের কাজ এটাই হওয়া উচিত। আমি যদি বইটা তোমার সামনে আবৃত্তি করি, তাতে তো তোমারও তো বেশি লাভ নেই, তাই না? তো 6 দফার মধ্যে যে দফাগুলো ছিল, এগুলোর বাস্তবতাই ছিল এমন যে তাদের সাথে আমাদের সম্পর্ক আস্তে আস্তে সাইড হয়ে যাবে, আমাদের স্বাধীনতার রাস্তা সিস্টেমেটিক ওয়েতে তৈরি হয়ে যাবে, তাই না? এরপরে 52 দিনগুলো প্রবন্ধের অন্তর্নিহিত উদ্দেশ্য হলো শিক্ষার্থীকে অধিকার সচেতন করা, দেশপ্রেম উদ্বুদ্ধ করা, আত্মপ্রত্যয়ী করা। অধিকার সচেতন, দেশপ্রেম, আত্মপ্রত্যয়, সমস্ত কিছুকে আমরা নিতে পারবো উত্তর হিসেবে। শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন আমাদের শিক্ষা দেয় দেশ ও মানুষকে ভালোবাসতে, সবার ডাকে সাড়া দিতে, পরের জন্য নিজেকে বিলাতে। সুতরাং সবগুলোই আমরা নিতে পারবো যেহেতু পজিটিভ উত্তর। দেশ ও দেশের মানুষকে ভালোবাসতে, সবার ডাকে সাড়া দিতে বলতে কি, এই জায়গাটাকে প্রপার অ্যান্সারে একটু ম্যাচ করানো কঠিন, কারণ সবার ডাক পজিটিভ নাও হইতে পারে। কিন্তু পরের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া, দেশ ও দেশের মানুষকে ভালোবাসা, দুইটা খুব ভালো উত্তর। আমরা 1 এবং 3 নিতে পারবো, মানে খ নিলাম। 52 দিনগুলো পাঠ করে মনে জাগবে দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা, প্রকৃতি এবং রাজনীতির প্রতি ভালোবাসা, মাতৃভাষার প্রতি ভালোবাসা। 52 দিনগুলো পড়ার পরে তোমার যে রিয়েলাইজেশন হবে 1 এবং 3 এখানে ভালো উত্তর, তাই না? তারপরে আসো, ভারত উপমহাদেশে ইংরেজদের শাসন প্রতিষ্ঠার পর এদেশের মানুষের উপর তারা অমানবিক নির্মম নির্যাতন শুরু করে, এদেশের মানুষকে অকারণে তাদের কুঠিতে আটকিয়ে রাখে। উদ্দীপকে এদেশের মানুষের প্রতি ইংরেজদের ও 52 দিনগুলো রচনায় আন্দোলনরত মানুষের প্রতি পাকিস্তানিদের কোন মনোভাব প্রকাশ পেয়েছে? স্বৈরাচারী শাসননীতি অনুরাগ তীব্র ক্ষোভ, স্বৈরাচারী শাসন নীতি, তাই না? তারা আমাদের প্রতি চূড়ান্ত স্বৈরাচারিতা করছে। স্বৈরাচারিতা মানে হচ্ছে যা খুশি তাই করা, আইনের তোয়াক্কা না করা, বুঝতে পারছো? এমন মনোভাব যেটা, এটাকে বলা হয় স্বৈরাচারী মনোভাব। তো এই ছিল আয়োজন, চলে আসছি শেষ প্রান্তে। মতামত জানায়ও, ভালো থাইকো। আগের ক্লাস, পরের ক্লাস সবগুলোই দেখার চেষ্টা করো, আর আমার জন্য দোয়া করো। আবার কথা হবে। আল্লাহ হাফেজ।